আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। ম্যাথমেজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথমেজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত পৃষ্ঠা 115, 116, 117, 118, 119, 120, 121, 122 এবং 123 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। তো 115 পৃষ্ঠার ত্রিভুজ। তো ত্রিভুজ সম্পর্কে আমরা বিগত শ্রেণীতেও জেনেছি। এখন আমরা এই ত্রিভুজ সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানব। ত্রিভুজ। তো প্রথমে আমরা একটি ত্রিভুজের চিত্র এঁকে নেব। তো চিত্রটি আঁকা আমাদের শেষ। এখন আমরা এই ত্রিভুজের বাহুগুলোর নাম দিতে পারি এ, বি, সি। এ বি সি একটা ত্রিভুজ। তিনটি বাহু বা তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তিনটি রেখাংশ দ্বারা একটি ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ আছে। এ বি একটা বাহু, বি সি একটা বাহু এবং এসি একটা বাহু এবং কোণ, এই যে বি কোণ, সি কোণ, এ কোণ। একটি ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ রয়েছে। ত্রিভুজের তিনটি বাহু ও এই তিনটি বাহু বা রেখাংশর দৈর্ঘ্যের সমষ্টিকে বলা হয় পরিসীমা। তো এ থেকে যদি আমরা দেখি, এ থেকে এ বি, বিসি এবং বিসি থেকে এসি পর্যন্ত এই দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলা হয়? পরিসীমা। ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলা হয়। তো চিত্রে আমরা দেখতে পাচ্ছি এবিসি একটি ত্রিভুজ। চিত্রে এ বি সি, এ বি এবং সি এর তিনটি কি শীর্ষবিন্দু। এ বি বি সি সি এর তিনটি বাহু এবং এই বাহুগুলোর যোগফল ত্রিভুজটির পরিসীমা। এ বি, এখন বি এ সি কোণ তার মানে এ কোণ, বি এ সি কোণ, এ বি সি কোণ তার মানে বি কোণ, বি সি এ কোণ তার মানে সি কোণ। এর তিনটি বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার। ১ নাম্বার সমবাহু ত্রিভুজ, ২ নাম্বার সমদ্বিবাহু ত্রিভুজ, ৩ নাম্বার বিষমবাহু ত্রিভুজ। তো বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার, আবার কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার: সূক্ষ্মকোণী, সমকোণী এবং স্থূলকোণী। সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী। বাহু ভেদে সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু এবং কোণ ভেদে সূক্ষ্মকোণী, সমকোণী এবং স্থূলকোণী ত্রিভুজ। তো প্রথমে আমরা বাহু ভেদে ত্রিভুজগুলো সম্পর্কে জানব। এরপরে সমবাহু ত্রিভুজ। তো প্রথমে একটি সমবাহু ত্রিভুজের চিত্র আমরা এঁকে নিব। তো সমবাহু ত্রিভুজ আঁকার সময় আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, সমবাহু ত্রিভুজ হলো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একই হবে। তো স্কেল দিয়ে যখন আমরা সমবাহু ত্রিভুজটা আঁকবো, তখন প্রত্যেকটা বাহু যেন আমাদের একই মাপে থাকে। তো 1 থেকে 4 সেন্টিমিটার মাপে আমরা একটা বাহু নিয়েছি এবং একই মাপে আর দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা নেব। তো এই পাশেও 4, প্রত্যেক পাশেই যেন আমাদের সেই 4 সেন্টিমিটার মাপে থাকে, সেভাবে আমরা এটাকে এঁকে নেব। তো চিত্রটি আঁকা আমাদের শেষ। এখন আমরা এই চিত্রটির নাম দিব এ বি সি। তো এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু কিভাবে হলো? আমরা এই বাহুর নাম দিয়েছি বিসি এবং এই বাহুটা নিয়েছি কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। 4 সেমি। এই বাহুটা 4 সেমি, এই বাহুটা 4 সেন্টিমিটার। তো এটা একটা সমবাহু ত্রিভুজ। তো এর বর্ণনা আমরা লিখতে পারি যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, স্কেলের সাহায্যে বিসি সমান আমরা কত নিয়েছি? 4 সেন্টিমিটার। তো লিখতে পারি স্কেলের বা রুলারের সাহায্যে বিসি সমান 4 সেন্টিমিটার। একই মাপে এবি এবি ও সিএ আঁকি। স্কেলের সাহায্যে বিসি সমান 4 সেন্টিমিটার নেই, মানে 4 সেন্টিমিটার মাপে বিসি আঁকি
এবং 4 সেন্টিমিটার মাপে এবি ও 4 সেন্টিমিটার মাপে সিএ আঁকি। অর্থাৎ 3টি বাহুর দৈর্ঘ্যই সমান হয়। 3টি বাহুর দৈর্ঘ্যই সমান। এবিসি ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। এবিসি ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। এরপরে আমরা জানব সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজ, প্রথমে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র এঁকে নিব। একইভাবে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকার জন্য আমাদের যেটা করতে হবে, তো সমদ্বিবাহু ত্রিভুজ আঁকার জন্য আমরা যেটা করব সেটা হলো, যে কোনো একটা রশ্মি আমরা বেছে নিব। সেই রশ্মিটা কত নিব সেটাও আমরা, যেমন এই রশ্মিটা আমরা নিয়েছি কত, 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার, এই 4 সেন্টিমিটারের অর্ধেক কত, 2 সেন্টিমিটার। তো 2 সেন্টিমিটারের জায়গায় আমরা একটা কি দিব, একটা হালকা একটা বিন্দু দিয়ে আমরা এটাকে সেন্টার করে নিব। তো এই সেন্টার বরাবর আমরা এখন এটা 4 নিয়েছি, তো আমরা এই রশ্মিটা আমরা কত নিব, 5 নিব। তো 5 যখন নিব তখন এটাকে আমরা এই সেন্টার বরাবর সোজা আমরা উপরের দিকে একটা বিন্দু দিয়ে চিহ্নিত করে রাখব। তো এই রশ্মিটা আমরা কত নিব, 5 নিব। তো 5 যখন নিব তখন 0 থেকে 5 পর্যন্ত, তো এই যে আমাদের যে বিন্দুটা দেওয়া আছে আর এই যে সেন্টার করা আছে, এই বিন্দু বরাবর, এই সেন্টার বরাবর এই রশ্মিটা আছে কিনা এটা আমরা এদিক থেকে দেখে নেব। আর 0 থেকে 5 পর্যন্ত আমরা এদিকে এটাকে মিলিয়ে নেব। তো এটা আমাদের সেন্টার বরাবর আছে। তো এই রশ্মিটা আমরা এখন এঁকে দিব। একইভাবে এই পাশেও আমরা কি করব, 0 থেকে 5 বরাবর দাগে এটাকে মিলিয়ে দিব। তো এটা আমাদের 5 বরাবর আছে। তো এটার এখন আমরা নাম দিব এবিসি, এ বি সি। তো এই বাহুটা আমাদের কত, 4 সেন্টিমিটার। তো এখানে আমরা লিখে দিব 4 সেমি। এই বাহু আর এই বাহু আমাদের কত, এবি এবং সি এ বাহু আমাদের 5 সেন্টিমিটার। তো এইটা আমাদের কি কি টাইপের ত্রিভুজ, এটা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কেন, এর 2টা বাহু একই মাপের। যে ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান তাকে আমরা কি বলবো, সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তো এটার বর্ণনা আমরা এখন লিখে ফেলবো। যে ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। স্কেলের সাহায্যে বিসি সমান 4 সেমি নেই, এবি সমান 5 সেমি। এবি এর মাপে সিএ আঁকি, যেন এবি সমান্তরাল সিএ হয়। তাহলে এবিসি ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। স্কেলের সাহায্যে প্রথমে বিসি একটা রশ্মি নেই, কত মাপের, 4 সেন্টিমিটার মাপের বিসি একটা আমরা রশ্মি নেই। এখন এবি একটা রশ্মি আঁকি কত মাপের, 5 সেন্টিমিটার মাপের। এবি এর মাপে একই মাপে 5 সেন্টিমিটার মাপে আমরা কি আঁকি, সিএ আঁকি, যেন এই এবি সমান্তরাল সিএ হয়। তাহলে এই যে এ বি সি ত্রিভুজটা আমরা আঁকলাম, এই যে এবি আর এসি একই মাপের, তাহলে এই ত্রিভুজটি আমাদের কি, এই ত্রিভুজটি হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে আমরা বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে জানব। বিষমবাহু ত্রিভুজ, তো প্রথমে আমরা বিষমবাহু ত্রিভুজের একটা চিত্র আমরা এঁকে নেব। তো বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহুই অসমান, মানে কোনো বাহুই সমান নয়, সেটাই হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ। তো সেই রকম ভাবে আমরা একটা চিত্র এঁকে নেব। তো যে কোনো একটা রশ্মি আমরা বিসি এঁকে নেব। তো যে কোনো একটা রশ্মি আমরা বিসি এঁকে নেব। তো 0 থেকে 6 সেন্টিমিটার মাপের আমরা একটা রশ্মি নিয়েছি কি, বিসি। এখন 3 সেন্টিমিটার মাপের আমরা আরেকটা রশ্মি নেব। এখন এই রশ্মি আর এই রশ্মি আমরা যোগ করে দিব। 3 সেন্টিমিটার মাপের আমরা একটা রশ্মি নেব।
এখন এই রশ্মি আর এই রশ্মি আমরা যোগ করে দিব। তো এই রশ্মিটা আমাদের হবে 5 সেন্টিমিটার। তো আমরা এর নাম দিব এ, এই বাহু এ বি সি। তো এ বি সি একটি ত্রিভুজ এবং এটি একটি বিষমবাহু ত্রিভুজ। বিসি আমরা নিয়েছি কত 6 সেমি, এবি আমরা নিয়েছি কত 3 সেন্টিমিটার এবং সি আমরা নিয়েছি কত 5 সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবি 3 সেন্টিমিটার, বিসি 6 সেন্টিমিটার এবং সিএ 5 সেন্টিমিটার। কোনো বাহুর সাথে কোনো বাহুর দৈর্ঘ্য মিল নেই। তাহলে এটা কি? এটা একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের বর্ণনা আমরা লিখতে পারি যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান নয় বা অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। স্কেলের সাহায্যে বিসি সমান 6 সেন্টিমিটার নেই, এবি সমান 3 সেন্টিমিটার নেই এবং সিএ সমান 5 সেমি। তাহলে এবি বিসি সিএ বাহুগুলো পরস্পর অসমান, সিএ বাহুগুলো পরস্পর অসমান। সুতরাং এবিসি ত্রিভুজটি একটি বিষমবাহু ত্রিভুজ। এরপরে কাজ কাজ 1 নাম্বার, অনুমান করে একটি সমবাহু, একটি সমদ্বিবাহু, একটি বিষমবাহু ত্রিভুজ আঁকো। ক প্রতি ক্ষেত্রে বাহু তিনটির দৈর্ঘ্য মাপো এবং খাতায় লেখো। তো পূর্বের মতো করেই সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজের মতো করেই আমরা এগুলো আঁকাবো এবং বর্ণনাগুলো লিখবো। এরপরে 2 নাম্বার, নিচের ত্রিভুজগুলো বাহু ভেদে শনাক্ত করো। কাজ 2 নাম্বার। তো এ নাম্বারের চিত্রের মতো করে আমরা প্রথমে একটা চিত্র এঁকে নেব। তো এর চিত্রের মতো করে আমরা একটা চিত্র এঁকে নিয়েছি। তো এই বিন্দুর নাম আমরা দিতে পারি এ, এর নাম দিতে পারি বি এবং এর নাম দিতে পারি সি। তো এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। মনে করি এটা 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার আর এটা 8 সেন্টিমিটার। তাহলে এবি 5 সেমি, বিসি 5 সেমি এবং সিএ 8 সেন্টিমিটার। তো আমরা এটা এভাবে লিখতে পারি, এবিসি ত্রিভুজে এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 5 সেন্টিমিটার এবং সিএ সমান 8 সেন্টিমিটার। এখানে আমরা দেখতে পাচ্ছি এবি এবং বিসি একই মাপের দৈর্ঘ্য। এবি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং বিসি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে এখানে এবি সমান্তরাল বিসি হলে এবিসি ত্রিভুজ, তাহলে এবিসি ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য একই। এখানে এবি সমান্তরাল বিসি। তাহলে আমরা লিখতে পারি যে এবিসি ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে চিত্র বি এর মতো করে আমরা একটা চিত্র এঁকে নিব। তো বি চিত্রের মতো করে আমরা একটা চিত্র এখানে এঁকে নিয়েছি। তো এই বিন্দুর নাম আমরা দিতে পারি এ, এই বিন্দুর নাম দিতে পারি বি এবং এই বিন্দুর নাম দিতে পারি সি। তো এই বাহুটার দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 8 সেন্টিমিটার। তো মনে করি এটা 8 সেন্টিমিটার, এটা 15 সেন্টিমিটার আর এটা 17 সেন্টিমিটার। তো এ বি সি এই ত্রিভুজে এবি সমান 8 সেন্টিমিটার, বিসি সমান 15 সেন্টিমিটার এবং সিএ সমান 17 সেন্টিমিটার। তো এটা আমরা এভাবে লিখতে পারি, এবিসি ত্রিভুজে এবি সমান 8 সেন্টিমিটার, বিসি সমান 15 সেন্টিমিটার এবং সিএ সমান 17 সেন্টিমিটার। এখানে এবি অসমান বিসি অসমান সিএ। এখানে কোনো বাহুই সমান নয়। এবি 8 সেন্টিমিটার, বিসি 15 সেন্টিমিটার এবং সিএ 17 সেন্টিমিটার। তো কোনো বাহুর সাথে কোনো বাহুর দৈর্ঘ্যের মিল নেই। সুতরাং আমরা এটা বলতে পারি যে এই ত্রিভুজটি, এবিসি ত্রিভুজটি কি? বিষমবাহু ত্রিভুজ। ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ। এরপরে
সি নাম্বারের চিত্রের মতো করে আমরা একটা চিত্র প্রথমে এঁকে নেব। তো সি নাম্বারের চিত্রের মতো করে আমরা একটা চিত্র এঁকে নিয়েছি। তো এই বিন্দুর নাম আমরা দিতে পারি এ, এই বিন্দুর নাম দিতে পারি বি এবং এই বিন্দুর নাম দিতে পারি সি। তো এই এবি বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 7 সেন্টিমিটার। এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার। তো এবি দেওয়া আছে 7 সেন্টিমিটার, বিসি দেওয়া আছে 7 সেন্টিমিটার। এই এসি বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া নাই। তো এর বর্ণনাটা আমরা এভাবে লিখতে পারি যে এবিসি ত্রিভুজে এবি সমান 7 সেন্টিমিটার, বিসি সমান 7 সেন্টিমিটার। এখানে এবি সমান্তরাল বিসি, অতএব এবিসি ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু দুইটি বাহুর দৈর্ঘ্য একই, সেহেতু এই ত্রিভুজটি কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এরপরে ডি নাম্বারের চিত্রের মতো করে আমরা একটা চিত্র এঁকে নিব। তো ডি এর চিত্রের মতো করে আমরা একটা চিত্র এঁকে নিয়েছি। তো এই বিন্দুর নাম আমরা দিতে পারি এ, এই বিন্দুর নাম দিতে পারি বি এবং এই বিন্দুর নাম দিতে পারি সি। তো এই বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 10 সেন্টিমিটার। এই বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 10 সেন্টিমিটার। এর বর্ণনাটা আমরা এভাবে লিখতে পারি যে এবিসি ত্রিভুজে এবি সমান 10 সেন্টিমিটার, বিসি সমান 10 সেন্টিমিটার। এখানে এবি সমান্তরাল বিসি, অতএব এবিসি ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে এবি সমান্তরাল বিসি, এবি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং বিসি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। সুতরাং এই ত্রিভুজটি কি? সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য একই হলে সেই ত্রিভুজটি কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এরপরে ই এর চিত্রের মতো করে আমরা একটা চিত্র এঁকে নিব। তো চিত্রের মতো করে আমরা একটা চিত্র এঁকে নিয়েছি। এই বিন্দুর নাম আমরা দিতে পারি এ, এর নাম দিতে পারি বি এবং এই বিন্দুর নাম দিতে পারি সি। তো এই বাহুটার দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 5.2 সেন্টিমিটার। এই বাহুটার দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 5.2 সেন্টিমিটার। এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে 5.2 সেন্টিমিটার। তো এবিসি ত্রিভুজের বর্ণনাটা আমরা এভাবে লিখতে পারি যে এবিসি ত্রিভুজে এবি সমান 5.2 সেন্টিমিটার, বিসি সমান 5.2 সেন্টিমিটার এবং সি এ সমান 5.2 সেন্টিমিটার। এখানে এবি সমান্তরাল বিসি সমান্তরাল সিএ। সুতরাং এবিসি ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। এবিসি ত্রিভুজটি কি? সমবাহু ত্রিভুজ, কারণ এর তিনটি বাহুই একই দৈর্ঘ্যের হওয়ায় এই ত্রিভুজটি কি? সমবাহু ত্রিভুজ। এরপরে এফ নাম্বার চিত্রের মতো করে আমরা একটা চিত্র এঁকে নেব। তো চিত্রের মতো করে আমরা একটা চিত্র এঁকে নিয়েছি। এই বিন্দুর নাম আমরা দিতে পারি এ, এর নাম দিতে পারি বি এবং এর নাম দিতে পারি সি। তো এই বাহুটির দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 6 সেন্টিমিটার, এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার। তো এবিসি ত্রিভুজে এবি সমান 6 সেন্টিমিটার, বিসি সমান 10 সেন্টিমিটার এবং সি এ সমান 15 সেন্টিমিটার। এখানে এবি অসমান বিসি অসমান সিএ, অতএব এবিসি ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ। কারণ এই এবি বিসি বা সিএ বাহুর সাথে কোনো বাহুর দৈর্ঘ্যের মিল নেই। এক একটা বাহুর দৈর্ঘ্য এক এক রকম বা অসমান। সুতরাং আমরা বলতে পারি যে এবিসি ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটি কি? বিষমবাহু ত্রিভুজ। তো বাহুভেদে আমরা কোণগুলো সম্পর্কে জেনেছি। এরপরে কোণ ভেদে ত্রিভুজ সম্পর্কে জানব। তো প্রথমে সূক্ষ্মকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা জানব। সূক্ষ্মকোণী ত্রিভুজ
তো সূক্ষ্মকোণী ত্রিভুজের একটা চিত্র আমরা প্রথমে এঁকে নেব। চিত্রটি আমরা এঁকে নিয়েছি। এ বিন্দুর নাম আমরা দিতে পারি এ, এর নাম দিতে পারি বি এবং এর নাম দিতে পারি সি। সূক্ষ্মকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা জানি যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ যার প্রতিটি কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের সূক্ষ্মকোণ প্রত্যেকটি কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তো এই এবিসি ত্রিভুজে এই বাহুগুলোর দৈর্ঘ্য আমরা মেপে দেখব। তো এবিসি ত্রিভুজে এই বাহুগুলোর দৈর্ঘ্য আমরা দিয়ে দিব যে এবি সমান 4.1 সেন্টিমিটার, বিসি সমান 4 সেন্টিমিটার এবং সিএ সমান 3.9 সেন্টিমিটার। ত্রিভুজে এবি সমান 4.1 সেমি, বিসি সমান 4 সেন্টিমিটার এবং এসি সমান 3.9 সেন্টিমিটার। এরপরে আমরা এই কোণগুলো মেপে দেখব যে বি কোণ, সি কোণ এবং এ কোণ সমান কত ডিগ্রি। এই কোণগুলো আমাদের 90 ডিগ্রি অপেক্ষা কম আছে কিনা বা সূক্ষ্মকোণ আছে কিনা বা এই কোণগুলো কত ডিগ্রি আছে সেটাও আমরা দেখব। তো চাঁদার সাহায্যে আমরা বি কোণটা দেখব। তো চাঁদার সাহায্যে আমরা দেখতে পাচ্ছি বি কোণ আমাদের 60 ডিগ্রি, সি কোণ আমাদের 65 ডিগ্রি, এ কোণ আমাদের 55 ডিগ্রি। তো সি কোণ আমাদের, বি কোণ আমাদের 60 ডিগ্রি, সি কোণ আমাদের 65 ডিগ্রি এবং এ কোণ আমাদের 55 ডিগ্রি। তো তিনটা কোণই আমাদের কি সূক্ষ্মকোণ, কারণ এই তিনটা কোণই 90 ডিগ্রি অপেক্ষা কম। এবিসি ত্রিভুজে বিএসি কোণ সমান 55 ডিগ্রি, এবিসি কোণ সমান 60 ডিগ্রি এবং বিসিএ কোণ সমান 65 ডিগ্রি। অতএব কোণ তিনটি প্রত্যেকটি সূক্ষ্মকোণ। কোণ তিনটি পরিমাপের যোগফল সমান 55 ডিগ্রি যোগ 60 ডিগ্রি যোগ 65 ডিগ্রি সমান 180 ডিগ্রি। অতএব ত্রিভুজ এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপরে সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানব। সমকোণী ত্রিভুজ, তো প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজের চিত্র এঁকে নেব। সমকোণী ত্রিভুজের চিত্র আমরা এঁকে নিয়েছি। আমরা বিভিন্ন বিন্দুর নাম দিব। এই বিন্দুর নাম দিব ডি, এর নাম দিব ই এবং এর নাম দিব এফ। ত্রিভুজ ডিইএফ এ ডিই বাহু 5.4 সেন্টিমিটার, ইএফ 4 সেন্টিমিটার এবং ডিএফ সমান 3.5 সেন্টিমিটার। এখন ত্রিভুজ ডিইএফ এ এফ কোণ, এই কোণটা আমাদের সমকোণ। সমকোণ বলতে আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি। এই কোণ আমাদের 42 ডিগ্রি এবং ডি কোণ আমাদের 49 ডিগ্রি। যদি আমরা এই কোণগুলোকে একটু চাঁদার সাহায্যে মেপে দেখি, তো প্রথমে আমরা এফ কোণটা দেখব 90 ডিগ্রি বরাবর আছে।
এরপরে আমরা এই কোণটা দেখব। এই কোণটা আমরা দেখতে পাচ্ছি 42 ডিগ্রি। এরপরে ডি কোণটা যদি আমরা দেখি, ডি কোণটা আমাদের আছে 48 ডিগ্রি বরাবর ডি কোণটা আমাদের রয়েছে। তো এখন আমরা এর বর্ণনাটা এভাবে লিখতে পারি যে, প্রথমে আমরা সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটা জানব। সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটা হলো, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখন ত্রিভুজ DEF এ DE সমান 4.5 সেন্টিমিটার, EF সমান 4 সেন্টিমিটার এবং DF সমান 3.5 সেন্টিমিটার। DEF ত্রিভুজে D কোণ সমান 48 ডিগ্রি, F কোণ সমান 90 ডিগ্রি এবং E কোণ সমান 42 ডিগ্রি। অতএব ত্রিভুজ DEF এ DFE কোণ একটি সমকোণ, DEF ও EDF কোণ দুইটি প্রত্যেকে সূক্ষ্মকোণ। কারণ এই ত্রিভুজ DEF এ একমাত্র কোণ F কোণ শুধু 90 ডিগ্রি এবং D কোণ 48 ডিগ্রি এবং E কোণ, সুতরাং আমরা বলতে পারি যে ত্রিভুজ DEF একটি সমকোণ। কেন? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এই তিনটি কোণের মধ্যে আমাদের একটি কোণ সমকোণ হয়েছে, এই জন্য আমরা এই কোণটিকে কি বলতে পারি? সমকোণী ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ DEF সমকোণী ত্রিভুজ। তো এখানে একটা আমরা লাইন করে দিতে পারি, কোণ তিনটি পরিমাপের যোগফল সমান 48 ডিগ্রি, 90 ডিগ্রি, 42 ডিগ্রি, 180 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ DEF একটি সমকোণী ত্রিভুজ। এরপরে আমরা স্থূলকোণী ত্রিভুজ সম্পর্কে জানব। প্রথমে আমরা একটা স্থূলকোণী ত্রিভুজের চিত্র এঁকে নেব। এর নাম দিব G, এর নাম দিব H, এর নাম দিব K। এখন চাঁদার সাহায্যে এই কোণগুলোর পরিমাপ আমরা বের করব। প্রথমে H কোণটা হলো 30 ডিগ্রি, K কোণের মান হলো 116 ডিগ্রি এবং G কোণের মান হলো 34 ডিগ্রি। স্থূলকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা জানি, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ। এখন ত্রিভুজ GHKA, GH সমান 8 সেন্টিমিটার, HK সমান 5 সেন্টিমিটার এবং GK সমান 4.5 সেন্টিমিটার। GHK ত্রিভুজে GHK কোণ সমান 30 ডিগ্রি, GKH সমান 116 ডিগ্রি এবং HGK কোণের পরিমাণ 34 ডিগ্রি। কোণ তিনটি পরিমাপের যোগফল 30 ডিগ্রি যোগ 116 ডিগ্রি যোগ 34 ডিগ্রি সমান 180 ডিগ্রি। ত্রিভুজ GHKA, GKH, GKH এর কোণের পরিমাণ 116 ডিগ্রি। যে কোণের মাপ 90 ডিগ্রি অপেক্ষা বেশি সেটাই হলো কি স্থূলকোণ। তাহলে এই কোণটাই আমাদের স্থূলকোণ, আর 90 ডিগ্রি অপেক্ষা কম HGK এবং GHK। তো সুতরাং এই কোণটা আমাদের স্থূলকোণ আর বাকি দুই কোণটি আমাদের সূক্ষ্মকোণ। তো ত্রিভুজ GHKA, GKH একটি স্থূলকোণ, GHK ও HGK কোণ দুইটি প্রত্যেককে সূক্ষ্মকোণ। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ GHK একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ।
তিনটি কোণের মধ্যে যদি একটি কোণের মান স্থূলকোণী হয় তাহলে এই ত্রিভুজটি কি হবে? স্থূলকোণী ত্রিভুজ হবে। সুতরাং তো এখানে আমরা একটা কারেকশন করে নেব, ত্রিভুজ জি কে এইচ, তাহলে এখানে আমরা লিখে নিব জি কে এইচ, ত্রিভুজ জি কে এইচ এ, তাহলে এই কারেকশনটা আমরা এখানেও করে নেব, ত্রিভুজ জি কে এইচ, জি কে এইচ একটি স্থূলকোণ, জি এইচ কে ও এইচ জি কে সূক্ষ্মকোণ, এইচ জি এখানে কে হবে, এইচ জি কে, কোণ দুইটি প্রত্যেকে সূক্ষ্মকোণ। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ জি কে এইচ একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো এরপরে আমরা কাজে যাব। কাজ 1, অনুমান করে একটি সূক্ষ্মকোণী, একটি স্থূলকোণী ও একটি সমকোণী ত্রিভুজ আঁকো, যেটা আমরা পূর্বেই করেছি। ক, প্রতি ক্ষেত্রে বাহু তিনটির দৈর্ঘ্য মাপো এবং খাতায় লেখো। এই তিনটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো আমরা আগে লিখে ফেলবো কতে, আর বাদ বাকি বিষয়গুলো আমরা খতে অ্যান্সার করব। তো খতে সর্বশেষে যে প্রশ্নটা আমাদের দেওয়া আছে, সব ক্ষেত্রে একই বলে মনে হয় কিনা? সূক্ষ্মকোণী, সমকোণী এবং স্থূলকোণী ত্রিভুজ, তিনটা ত্রিভুজই কি আমাদের এক হবে? না, কখনোই না। তো সেক্ষেত্রে আমাদের এই অ্যান্সারটা হবে সব ক্ষেত্রে সূক্ষ্মকোণী, সমকোণী এবং স্থূলকোণী ত্রিভুজ একই বলে মনে হয় না। এরপরে আমরা যাব কাজ 2-এ। কাজ 2, মিল করো ত্রিভুজের বৈশিষ্ট্য আর ত্রিভুজের প্রকার। ত্রিভুজের বৈশিষ্ট্যর সাথে ত্রিভুজের প্রকারের সাথে আমাদের মিল করতে হবে। 1 নাম্বার, তিন বাহু সমান যে ত্রিভুজ, সেটা আমাদের কি ত্রিভুজ? সেটা আমাদের সমবাহু ত্রিভুজ। এটা জাস্ট আমি বোঝার জন্য এভাবে যোগ দিয়ে নাম্বারটা লিখে দিচ্ছি, এভাবে লিখলেও হবে, অথবা আমরা যদি লিখি তিন বাহু সমান, এটা না লিখে সমবাহু ত্রিভুজ এভাবে লিখি, তাহলে সেটাও হবে। দুই বাহু সমান ত্রিভুজ, দুই বাহু সমান ত্রিভুজ কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ। 3 নাম্বার, তিন বাহু অসমান, তিনটা বাহুই অসমান, তাহলে এটা আমাদের কি ত্রিভুজ হবে? বিষমবাহু ত্রিভুজ, তিনটা বাহুই অসমান। 4 নাম্বার, তিনটি কোণই সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজটা কি কোণী ত্রিভুজ? সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপরে 5 নাম্বার, একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ, তাহলে সেটা আমাদের কি ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ। এরপরে 6 নম্বরে যাব, একটি কোণ স্থূলকোণ, তার মানে এই কোণটি আমাদের কি হবে? স্থূলকোণী ত্রিভুজ। একটি কোণ সমকোণ ও দুই বাহু সমান, তাহলে এটা আমাদের কি ত্রিভুজ হবে? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। একটি কোণ সমকোণ আর দুই বাহু সমান, তাহলে দুই বাহু সমান হলে সমদ্বিবাহু, আর একটি কোণ সমকোণ হলে সমকোণী, তাহলে দাঁড়ায় সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এরপরে চতুর্ভুজ সম্পর্কে আমরা জানব। তো প্রথমে আমরা একটি চতুর্ভুজের চিত্র এঁকে নেব এবং চিত্র থেকে কিছু বোঝার চেষ্টা করব, এরপরে আমরা বর্ণনায় যাব বা বর্ণনাটা আমরা লিখে ফেলব। তো এ বি সি ডি একটা চতুর্ভুজ আমরা এঁকে নিয়েছি। এডি, এ ডি এই বাহুর দৈর্ঘ্য আমাদের 2.5 সেন্টিমিটার। এ বি এই বাহুর দৈর্ঘ্য আমাদের 3 সেন্টিমিটার। বি সি এই বাহুর দৈর্ঘ্য আমাদের 5 সেন্টিমিটার। আর সি ডি, এই সিডি বাহু বা রেখাংশের দৈর্ঘ্য আমাদের 3.4 সেন্টিমিটার। এই এ বি সি ডি চতুর্ভুজের দুইটি কর্ণ বিডি এবং এসি, বিডি এবং এসি, এই এ বি সি ডি চতুর্ভুজের কয়টি কর্ণ? দুইটি কর্ণ। এখন কর্ণ কি? আমরা পূর্বের ক্লাসে জেনেছি কর্ণ সম্পর্কে। কর্ণ কাকে বলে? বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকেই কর্ণ বলে। বিপরীত শীর্ষবিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এই চারটা বিন্দু, এই চতুর্ভুজের কি চারটি কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু। তাহলে এ বিন্দুর বিপরীত বিন্দু সি বিন্দু, তাহলে এ বিন্দুর বিপরীত বিন্দু যদি সি বিন্দু হয়, তাহলে বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী, এ বিন্দুর বিপরীত শীর্ষবিন্দু সি, তাহলে এই বিন্দুর সংযোগকারী রেখাকে, এসি রেখাকে
এই চতুর্ভুজের একটা কর্ণ বা একে কর্ণ বলে, বা এসি রেখাকে এবিসিডি চতুর্ভুজের একটা কর্ণ। আবার বি বিন্দুর বিপরীত বিন্দু ডি বিন্দু, তাহলে বিডি সংযোগকারী রেখাকে বিপরীত শীর্ষবিন্দু, বির বিন্দুর বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে ডি বিন্দু, তাহলে এই বিডি সংযোগকারী রেখাকে এই চতুর্ভুজের একটা কর্ণ বা এই রেখাকে কর্ণ বলে। তাহলে একটা চতুর্ভুজের কয়টি কর্ণ? একটা চতুর্ভুজের দুইটি কর্ণ। আর এই এসি রেখাংশের বা এসি বাহুর দৈর্ঘ্য কত? 5.3 সেন্টিমিটার এবং বিডি বাহুর দৈর্ঘ্য বা রেখাংশের দৈর্ঘ্য 4.2 সেন্টিমিটার। এখন এই চারটি কৌণিক বিন্দুর বা চারটি কোণের কোন কোণের পরিমাণ কত? যেমন বি কোণের পরিমাণ 76 ডিগ্রি, সি কোণের পরিমাণ 55 ডিগ্রি, ডি কোণের পরিমাণ 130 ডিগ্রি এবং এ কোণের পরিমাণ 80 ডিগ্রি। তো এটাই হলো একটা চতুর্ভুজ সম্পর্কে জানা বা বোঝা। তো এটা এখন আমরা গণনা আকারে লিখে ফেলবো। চতুর্ভুজ, তো চতুর্ভুজ কাকে বলে? চারটি রেখাংশ বা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চিত্রে এ বি সি ডি একটি চতুর্ভুজ। এই এ বি সি ডি চতুর্ভুজের এ বি বাহুর দৈর্ঘ্য এ বি সমান কত? 3 সেন্টিমিটার, বিসি সমান 5 সেন্টিমিটার, সিডি সমান 3.4 সেন্টিমিটার এবং এডি সমান 2.5 সেন্টিমিটার। এখন এ বি সি ডি চতুর্ভুজের চারটি কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু, তাহলে এ বি সি কোণ সমান এ বি সি কোণ, তার মানে বি কোণ সমান 76 ডিগ্রি, বি সি ডি কোণ তার মানে সি কোণ সমান 55 ডিগ্রি, সি ডি এ কোণ সমান 130 ডিগ্রি এবং বি এ ডি কোণ তার মানে এ কোণ সমান 80 ডিগ্রি। চতুর্ভুজের চারটি কোণের পরিমাপের যোগফল 76 ডিগ্রি যোগ 55 ডিগ্রি যোগ 130 ডিগ্রি যোগ 80 ডিগ্রি সমান সমান 341 ডিগ্রি। এখন এই যে এসি এবং বিডি এই চতুর্ভুজের দুইটি কর্ণ, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি। এসি বাহুর দৈর্ঘ্য 5.3 সেন্টিমিটার এবং বিডি বাহুর 4.2 সেন্টিমিটার। এসি ও বিডি রেখাংশ দুইটি, এই রেখাংশ দুইটি এই চতুর্ভুজের কি? এসি ও বিডি রেখাংশ দুইটি এবিসিডি চতুর্ভুজটির দুইটি কর্ণ। চতুর্ভুজ সম্পর্কে আমরা কি জেনেছি? চারটি রেখাংশ বা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তো এই চতুর্ভুজটা হতে পারে কোনটা কোনটা চতুর্ভুজের মধ্যে পড়তে পারে? যেমন সামান্তরিক চতুর্ভুজ হতে পারে, যেমন সামান্তরিকটি একটা চতুর্ভুজ, আয়ত একটা চতুর্ভুজ, রম্বস একটা চতুর্ভুজ, আরেকটা আরেকটা কি আরেকটা কি চতুর্ভুজের আওতায় পড়ে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। এখানে আমরা একটা কারেকশন করে নিব। বিএডি কোণ আমাদের হবে 99 ডিগ্রি, 99 ডিগ্রি। চতুর্ভুজের চারটি কোণের পরিমাপের যোগফল 360 ডিগ্রি। তাহলে বিএডি কোণ আমাদের যোগ করলে হবে, বিএডি কোণটা আমাদের হবে 99 ডিগ্রি, তাহলে টোটালটা আমাদের যোগ করলে হবে 360 ডিগ্রি। তো এই বিএডি কোণটা আমাদের 99 ডিগ্রি আছে কিনা আমরা এখন চাঁদার সাহায্যে সেটা মেপে দেখব। তো আমরা দেখতে পাচ্ছি বিএডি কোণ, তার এই কোণটা আমাদের কত আছে? 99 ডিগ্রি। অনুমান করে একটি চতুর্ভুজ আঁকো। চতুর্ভুজটির বাহু চারটির দৈর্ঘ্য মাপো এবং খাতায় লেখো। চতুর্ভুজের চারটি কোণ পরিমাপ করো এবং খাতায় লেখো। কোণ চারটির পরিমাপের যোগফল বের করো। তো পূর্বের নিয়মে আমরা যদি চতুর্ভুজটা এঁকে এর বর্ণনা দিই, তাহলে আমাদের কাজের অ্যান্সারটা হয়ে যাবে। তো আমরা পূর্বের নিয়মে এটা করে দিব। এরপরে বিভিন্ন প্রকার বৈশিষ্ট্য অনুযায়ী চতুর্ভুজকে শ্রেণীবিভাগ করা যায়, যেটা আমি পূর্বেই বলেছি। যেমন সামান্তরিকটা একটা চতুর্ভুজ। তো সামান্তরিক সম্পর্কে আমরা জানব। সামান্তরিক, তো চিত্রের মতো করে একটা সামান্তরিকের চিত্র আমরা এঁকে নেব প্রথমে। তো এখানে একটা আমরা
সামান্তরিকের চিত্র এঁকে নিয়েছি। তো প্রথমে এই চিত্র দেখে আমরা বোঝার চেষ্টা করব, এরপরে আমরা বর্ণনায় যাব। এখানে যে কোনো রশ্মি বিসি আমরা 5 সেন্টিমিটার নিয়েছি এবং এবি রশ্মি 2.5 সেন্টিমিটার নিয়েছি। এবি রশ্মির এ বিন্দুতে এবি বরাবর মাপ নিয়ে, যেমন আমি এবি রশ্মি বরাবর মাপ নিয়ে সি বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকবো এবং এবং এই বিসি রশ্মির মাপ নিয়ে এই বিন্দুতে ওই একই পাশে আরেকটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটির ছেদ বিন্দুতে একটা চিহ্ন করে দিব, যেটা আমরা এই চিহ্ন পেয়েছি। এখন সিডি এবং এডি আমরা যোগ করে দিব, তাহলে আমাদের সামান্তরিকটা হয়ে যাবে। এভাবে আমরা সামান্তরিকটা এঁকে নেব। এখন বিডি এবং এসি এই সামান্তরিকের দুইটি কর্ণ, এই কর্ণ দুইটি কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। আর চাঁদার সাহায্যে আমরা এ বি সি ডি এই কোণগুলোর পরিমাপ বের করে নিব। যেমন এই কোণের পরিমাপ 75 ডিগ্রি। এর শীর্ষবিন্দু এ একটা শীর্ষবিন্দু, এর বিপরীত শীর্ষবিন্দুর কোণও আমাদের কি হবে? 75 ডিগ্রি হবে। বি বিন্দুর কোণের পরিমাপ আমাদের 105 ডিগ্রি এবং ডি বিন্দুর কোণের পরিমাপও আমাদের 105 ডিগ্রি হবে। তো এখন আমরা বর্ণনায় যাই। সামান্তরিক। সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে সামান্তরিক বলে। একটা চতুর্ভুজ এ বি সি ডি, এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, এডি সমান্তরাল বিসি এবং এবি সমান্তরাল সিডি। তো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে কি বলে? সামান্তরিক বলে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি একটি সামান্তরিক। এ বি সি ডি চতুর্ভুজ, এখানে আমরা চতুর্ভুজ কথাটি লিখে দিব। তো চতুর্ভুজটির বিসি সমান এডি, বিসি সমান এডি সমান কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তো এই পাশেও আমরা 5 সেন্টিমিটার লিখে দিব, যেহেতু বিসি সমান এডি, বিসিও 5 সেন্টিমিটার এবং এডিও 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আর এবি সমান 2.5 সেন্টিমিটার, তাহলে সিডিও সমান কি হবে? 2.5 সেন্টিমিটার। এবং এবি সমান্তরাল সিডি সমান কত সেন্টিমিটার? 2.5 সেন্টিমিটার। অর্থাৎ আমরা বলতে পারি যে সামান্তরিকটির প্রত্যেক চড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। এখন এই সামান্তরিকটির কয়টি কোণ আছে? 4টি কোণ। এই সামান্তরিকটি যদি আমরা এইভাবে ভাগ করি, তাহলে এ একটা কোণ, এ একটা কোণ, এই কোণের বিপরীত কোণ এই কোণ। আবার যদি এই দিকে আমরা ভাগ করি, তাহলে এ একটা কোণ, এ একটা কোণ, এই কোণের বিপরীত এই কোণ বা এই কোণের বিপরীত এই কোণ। তাহলে এই সামান্তরিকটির কয়টা কোণ আমরা পেলাম? 4টা কোণ। আমরা লিখতে পারি যে এখন এ বি সি কোণ সমান সিডি এ কোণ সমান সমান কত ডিগ্রি? 105 ডিগ্রি। এবং আমরা যদি এখন এটাকে এইভাবে ভাগ করি, তাহলে আমরা পাবো বি এ বি সি ডি কোণ, বি সি ডি কোণ সমান ডি এ বি কোণ সমান সমান কত ডিগ্রি? সমান সমান 75 ডিগ্রি। অর্থাৎ এ বি সি কোণ সমান সি ডি এ কোণ সমান 105 ডিগ্রি এবং বিসি ডি কোণ সমান ডি এ বি কোণ সমান 75 ডিগ্রি। বি কোণ সমান ডি কোণ, এ কোণ সমান সি কোণ। এই কোণের বিপরীত এই কোণ, আর বি কোণের বিপরীত ডি কোণ, এ কোণের বিপরীত সি কোণ। অর্থাৎ প্রত্যেক জোড়া বিপরীত কোণ কি পেলাম আমরা? সমান। বিডি ও এসি এই সামান্তরিকটির দুইটি কর্ণ, এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। বিও ও ওডি এবং এও ও এসি রেখাংশ দুইটির দৈর্ঘ্য সমান। এ ও এই রেখা আর ওসি এই রেখা আর এই রেখার দৈর্ঘ্য সমান। আবার বিও এই রেখা, ওডি এই রেখা আর এই রেখার দৈর্ঘ্য সমান। অর্থাৎ কর্ণ দুটি তাদের ছেদবিন্দুতে
সমদ্বিখণ্ড। তো আমরা লিখতে পারি যে বিডি ও এসি সামান্তরিকটির দুইটি কর্ণ, এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। বিও ও ওডি এবং এও ও ওসি, এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, বিও সমান্তরাল, এখানে ও না লিখে বিও সমান্তরাল ওডি এবং এও সমান্তরাল, এখানে আমরা সমান্তরাল চিহ্ন দিব, বিও সমান্তরাল ওডি এবং এও সমান্তরাল ওসি, অর্থাৎ কর্ণ দুইটি তাদের ছেদবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। এরপরে আমরা 119 পৃষ্ঠায় যাব, রম্বস। তো রম্বস সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা একটি রম্বসের চিত্র এঁকে নেব। তো চিত্রটি আঁকা আমাদের শেষ। তো চিত্রটি আমরা কিভাবে আঁকলাম সেটা আমরা দেখে নেব। প্রথমে যে কোনো একটি রশ্মি আমরা বিসি এঁকে নেব এবং যে কোনো একটি রশ্মি এবি এঁকে নেব। তো রম্বসের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো এই এবি রশ্মিটা যেন আমাদের সামান্তরিকের ক্ষেত্রে 90 ডিগ্রির কম বা বেশি হতে পারে, কিন্তু রম্বসের ক্ষেত্রে 90 ডিগ্রির কম হতে হবে। আমরা যে কোনো একটি রশ্মি বিসি এঁকে নিয়েছি, এই রশ্মিটা আমাদের হচ্ছে 4 সেন্টিমিটার। আর যেহেতু রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই এবি বাহুর দৈর্ঘ্য আমাদের হবে 4 সেন্টিমিটার। তো এখন এবি রশ্মির এ বিন্দুতে বিসি বা এবির মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, একটা বৃত্তচাপ এঁকে নেব এবং একই মাপে সি বিন্দুতে যে পাশে আমরা বৃত্তচাপটা এঁকেছি ওই একই পাশে আরেকটা বৃত্তচাপ এঁকে নেব। তো ছেদবিন্দুটি ডি বিন্দুতে পরিণত হবে, এডি এবং বিসি আমরা যোগ করে দেব, তাহলে এ বি সি ডি আমাদের একটা রম্বস হয়ে যাবে। তো চাঁদার সাহায্যে আমরা এই কোণগুলোর পরিমাপ বের করে নেব। আমরা বের করে নিয়েছি, বি কোণের পরিমাপ 75 ডিগ্রি, সি কোণের পরিমাণ 103 ডিগ্রি এবং এই কোণগুলোর বিপরীত হলো হচ্ছে সি এর বিপরীত এ, বি এর বিপরীত ডি। তো বিপরীত কোণগুলো সবসময় সমান হবে, একই রকম হবে। তো বি এর বিপরীত 75 ডিগ্রি, ডি এবং সি এর বিপরীত এ 103 ডিগ্রি, এও 103 ডিগ্রি এবং সিও 103 ডিগ্রি এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্যই সমান 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এবং বিডি ও এসি এই রম্বসের দুইটি কর্ণ, এরা পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। তো এখন আমরা বর্ণনায় যাব। রম্বসের ক্ষেত্রে আমরা যেটা জানি যে যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। যে চতুর্ভুজের এ বি সি ডি একটা চতুর্ভুজ, এটা কি টাইপের চতুর্ভুজ? আমরা এঁকেছি রম্বস টাইপের চতুর্ভুজ। তো এ বি সি ডি চতুর্ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে যে চতুর্ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান তাকে কি বলে? রম্বস বলে। যে চতুর্ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান রম্বস বলে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি একটি রম্বস বা এ বি সি ডি চতুর্ভুজটি একটি রম্বস। এ বি সি ডি চতুর্ভুজটির বিসি সমান এডি এবং এবি সমান ডিসি সমান 4 সেন্টিমিটার। তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান, অর্থাৎ রম্বসটির প্রত্যেক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। এখন এ বি সি কোণ, তার মানে বি কোণ সমান সি ডি এ কোণ, এই কোণ সমান এই কোণ কত ডিগ্রি? 75 ডিগ্রি। এবং এই রম্বসটিকে যখন আমরা এই দিকে ভাগ করব তখন এই কোণ সমান এই কোণ, তাহলে বিসি ডি কোণ সমান ডি এ বি কোণ সমান 103 ডিগ্রি, অর্থাৎ এই কোণ সমান এই কোণ এবং এই কোণ সমান এই কোণ, অর্থাৎ আমরা লিখতে পারি যে প্রত্যেক জোড়া বিপরীত কোণ সমান। বিডি ও এসি রম্বসটির দুইটি কর্ণ, এরা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে? এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। বিও সমান্তরাল ওডি, এও সমান্তরাল ওসি। কর্ণ দুইটি, এই কর্ণ দুইটি
তাদের ছেদবিন্দুতে কি হয়েছে? সমদ্বিখণ্ডিত হয়েছে। এই এডি এবং বিডি কর্ণ দুটি তাদের ছেদবিন্দুতে কি হয়েছে? সমদ্বিখণ্ডক হয়েছে। কর্ণ দুটি তাদের ছেদবিন্দুতে কি হয়েছে? সমদ্বিখণ্ডিত হয়েছে। এ ও বি এই কোণটি, সি ও বি এই কোণটি, সি ও ডি এই কোণটি, এ ও ডি এই কোণটি, এই কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে এই চারটি কোণ কি হয়েছে? উৎপন্ন হয়েছে। কোণ এ ও বি এ, ও বি লম্ব এও বা ও বি সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। একইভাবে সিওবি কোণ, সিওডি কোণ এবং এওডি কোণ সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। সুতরাং আমরা বলতে পারি যে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে উৎপন্ন কোণগুলো, এই চারটি কোণগুলো লম্বভাবে ছেদ করেছে। এখানে আমরা একটা কারেকশন করে নিব। বি কোণ তথা এ বি সি কোণ, এই কোণটা আমাদের হবে 77 ডিগ্রি। এর বিপরীত কোণ, বি এর বিপরীত কোণ সিডিএ কোণ, ডি কোণটাও আমাদের হবে কি 77 ডিগ্রি। তো সেক্ষেত্রে এবিসি কোণ সিডিএ কোণ হবে কত? 77 ডিগ্রি। তো এটা আমরা কারেকশন করে নিব। তো আমরা যদি এখন এই কোণটাকে চাঁদার সাহায্যে মেপে দেখি তাহলে আমরা 77 ডিগ্রি পাবো। তো চাঁদার সাহায্যে মেপে দেখে আমরা এখন দেখতে পাচ্ছি যে বি কোণটা এ বি সি কোণ, অর্থাৎ বি কোণের পরিমাণ 77 ডিগ্রি। তো একইভাবে ডি কোণের পরিমাপটাও আমরা যদি করে দেখি তাহলে আমরা 77 ডিগ্রি পাবো। তো ডি কোণের পরিমাপও আমাদের কত? 77 ডিগ্রি। তো আমরা জানি যে একটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি সমান 360 ডিগ্রি। তাহলে এই চারটি কোণের পরিমাপ যোগ করলে আমাদের কত হবে? 360 ডিগ্রি হবে। তো এই কারেকশনটা আমরা করে নিব। এরপরে আমরা আয়ত সম্পর্কে জানব। আয়ত, তো প্রথমে আমরা একটা আয়তর চিত্র এঁকে নেব। তো আমরা একটা আয়তর চিত্র এঁকে নিয়েছি। তো পূর্বের মতো করে আমরা এই চিত্রটা এঁকে নিতে পারবো, অথবা আমরা যে কোনো একটি রশ্মি বিসি আঁকবো এবং যার পরিমাণ হবে 5 সেন্টিমিটার এবং যে কোনো একটা রশ্মি এবি আঁকবো। আমরা এবি রশ্মিটা নিয়েছি 2.5 সেন্টিমিটার। তো এই এবি রশ্মিটা আঁকার জন্য আমরা ব্যবহার করেছি চাঁদা। চাঁদার সাহায্যে 90 ডিগ্রি করে আমরা এই এবি রশ্মিটা নিয়েছি। তো একইভাবে সিডি রশ্মিটাও আমরা চাঁদার সাহায্যে 90 ডিগ্রি করে 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে সিডি রশ্মিটা নিয়েছি এবং এডি এবং সিডি যোগ করে দিয়েছি। তাহলে এ বি সি ডি আমাদের কি হলো? একটা আয়ত হয়ে গেল। তো আমরা জানি আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে এডি সমান বিসি সমান 5 সেন্টিমিটার এবং এবি সমান্তরাল ডিসি সমান 2.5 সেন্টিমিটার এবং আমরা জানি যে আয়তের প্রত্যেকটা কোণের পরিমাণই 90 ডিগ্রি। তাহলে বি কোণ 90 ডিগ্রি, সি কোণ 90 ডিগ্রি, ডি কোণ 90 ডিগ্রি এবং এ কোণ 90 ডিগ্রি। এবং আয়তের দুইটা কর্ণ আছে আমরা জানি, বিডি একটা কর্ণ এবং এসি একটা কর্ণ। এই কর্ণ দুইটি পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। তো এখন আমরা বিস্তারিত বর্ণনায় যাব। আয়ত কাকে বলে? আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং এর প্রত্যেকটি কোণই কি 90 ডিগ্রি বা সমকোণ, তাকেই আয়ত বলে। তো চিত্রে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি চতুর্ভুজটি একটি আয়ত। চতুর্ভুজটির বিসি সমান্তরাল এডি সমান কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার এবং এবি সমান্তরাল ডিসি সমান 2.5 সেন্টিমিটার। অর্থাৎ আমরা বলতে পারি যে আয়তটির প্রত্যেক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। এখন এ বি সি কোণ, এই কোণের পরিমাণ 90 ডিগ্রি এবং সি ডি এই কোণের পরিমাণ 90 ডিগ্রি। সুতরাং এই কোণের বিপরীত কোণ এই কোণ সমান 90 ডিগ্রি এবং প্রথমে আমরা ভাগ করছি কিভাবে? এইভাবে।
এই আয়তটাকে আমরা এখন এইভাবে ভাগ করে দেখি, তাহলে আমরা দুইটা পার্ট পাবো। তাহলে বি সি ডি কোণ, তার মানে এই কোণ, আর ডি এ বি কোণ, তার মানে এই কোণ, এই কোণের বিপরীত এই কোণ, বা এই কোণের বিপরীত এই কোণ সমান 90 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রত্যেক জোড়া বিপরীত কোণ সমান। বিডি ও এসি এই দুইটি বাহু কি? এই আয়তটির দুইটি কর্ণ। তারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে? তারা পরস্পর এই যে ও বিন্দুতে ছেদ করেছে। এখন এই যে বিও, এই বিও সমান্তরাল ওডি, আবার এও, এ থেকে ও বা এও, এই এও রেখাংশ সমান্তরাল ওসি। সুতরাং আমরা বলতে পারি যে কর্ণদ্বয় তাদের ছেদবিন্দুতে কি হয়েছে? সমদ্বিখণ্ডিত হয়েছে। এই কর্ণদ্বয় দুইটি এসি এবং বিডি কর্ণদ্বয় দুইটি ও বিন্দুতে ছেদ করেছে। এই ছেদবিন্দুতে কি হয়েছে? সমদ্বিখণ্ডিত হয়েছে। মানে ও বিন্দু থেকে এও যতটুকু, ও সিও ততটুকু, ও বিন্দুতে বিও যতটুকু, ও ডিও ততটুকু। তাই আমরা বলতে পারি যে কর্ণ দুইটি তাদের ছেদবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। এরপরে আমরা 120 পৃষ্ঠায় যাব। এরপরে আমরা বর্গ সম্পর্কে জানব। তো প্রথমে আমরা একটি বর্গের চিত্র এঁকে নেব। তো চিত্রের মতো করে আমরা একটা বর্গ বা বর্গের একটা চিত্র আমরা এঁকে নিয়েছি। তো আয়তের মতো করে একইভাবে আমরা এটাকে আঁকতে পারি, শুধু ডিফারেন্টটা হবে আমরা জানি যে বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান। বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান, শুধু এই জায়গাটাই আমাদের পার্থক্য বর্গের ক্ষেত্রে আয়ত এবং বর্গের মধ্যে। তো এটা আমরা একইভাবে চাঁদার সাহায্যে এঁকে নেব। যে কোনো একটা রশ্মি বিসি নিছি এবং এর দৈর্ঘ্য বা পরিমাপটা আমরা নিয়েছি 4 সেন্টিমিটার। এবং আমরা জানি যে বর্গের যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই একই রকম, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই কত হবে? 4 সেন্টিমিটার হবে। তো এবি রশ্মিটা আমরা 90 ডিগ্রি করে চাঁদার সাহায্যে নিয়েছি এবং এর পরিমাণটাও নিয়েছি 4 সেন্টিমিটার। একইভাবে সিডি রশ্মিটাও আমরা চাঁদার সাহায্যে 90 ডিগ্রি করে নিয়েছি এবং পরিমাণটা নিয়েছি 4 সেন্টিমিটার, এবং এডিটাও নিয়েছি 4 সেন্টিমিটার। এডি এবং সিডি আমরা যোগ করে দিয়েছি, তাহলে এ বি সিডি আমাদের কি হলো? একটা বর্গ হলো। এই বর্গের দুইটা কর্ণ বিডি এবং এসি এরা পরস্পর কি বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। এর প্রত্যেকটা কোণের পরিমাণ কত? 90 ডিগ্রি। বি 90 ডিগ্রি, সি 90 ডিগ্রি, ডি 90 ডিগ্রি এবং এ 90 ডিগ্রি। এখন আমরা বর্ণনায় যাব। বর্গ যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একই রকম বা একই সমান এবং এর প্রত্যেকটি কোণ একই রকম বা 90 ডিগ্রি, তাকে কি বলে? বর্গ বলে। চিত্রে এ বি সি ডি চতুর্ভুজটি একটি বর্গ। চতুর্ভুজটির বিসি সমান এডি, বিসি সমান এডি সমান 4 সেন্টিমিটার এবং এবি সমান্তরাল ডিসি সমানও কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রত্যেক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান বা প্রত্যেক বাহুর দৈর্ঘ্যই সমান। এখন এটাকে যদি আমরা এভাবে ভাগ করি, এই বর্গটাকে যদি আমরা এই এসি কর্ণ দ্বারা ভাগ করি, তাহলে আমরা কয়টা পার্ট পাবো? দুইটা পার্ট পাবো। এ বি সি কোণ, তাহলে আমাদের উৎপন্ন হবে এ বি সি কোণ, এই কোণের পরিমাণটা আমাদের কত? 90 ডিগ্রি। আর সি ডি এ কোণ, তাহলে এই কোণটার পরিমাণটা আমাদের কত? 90 ডিগ্রি। আবার যদি আমরা এটাকে বিডি কর্ণ দ্বারা ভাগ করি, বিডি কর্ণ দ্বারা এই বর্গটাকে ভাগ করি, তাহলে আমরা কয়টা পার্ট পাবো? দুইটা পার্ট পাবো। তাহলে আমাদের কোণের পরিমাণটা হবে, আমরা কি কোণ পাবো এখানে? বিসিডি কোণ ইকুয়াল 90 ডিগ্রি, ডি এ বি কোণ ইকুয়াল 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এবং অর্থাৎ আমরা বলতে পারি যে প্রত্যেক জোড়া বিপরীত কোণ সমান। শুধু কি প্রত্যেক জোড়া বিপরীত কোণই সমান? আমরা দেখতে পাচ্ছি যে বর্গের 4টা কোণের পরিমাণ একই রকম। বর্গের 4টা বাহু যেহেতু একই সমান এবং বর্গের 4টা কোণই কি? 90 ডিগ্রি। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে প্রত্যেক জোড়া বিপরীত কোণ সমান বা প্রত্যেক কোণই সমান বা এক সমকোণ বা সমকোণ। এই যে এসি এবং বিডি এই দুইটি বাহু কি? এই বর্গের দুইটি কর্ণ।
তারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। বিও সমান্তরাল ওডি এবং এসি সমান্তরাল ওসি। সুতরাং আমরা বলতে পারি যে কর্ণ দুইটি তাদের ছেদ বিন্দুতে কি হয়েছে? সমদ্বিখণ্ডিত হয়েছে। সুতরাং আমরা বলতে পারি এই বিডি এবং এসি কর্ণ দুইটি তাদের যে ছেদবিন্দু কি এই ও বিন্দুতে কি হয়েছে? সমদ্বিখণ্ডিত হয়েছে। তার মানে এই বিও যতটুকু, ওডিও ততটুকু, এও যতটুকু, ওসিও ততটুকু। এরপরে কাজ 1 নাম্বার, অনুমান করে একটি সামান্তরিক, একটি রম্বস ও একটি আয়ত আঁকি। তো আমরা সামান্তরিক, রম্বস এবং আয়তর যে চিত্র এঁকেছি এবং বর্ণনা দিয়েছি এগুলোই আমাদের কি করতে হবে? শুধু পাঠ পাঠ করে লিখতে হবে। যেমন ক, প্রতি ক্ষেত্রে ভেবে দেখো প্রত্যেক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে কিনা। প্রতি ক্ষেত্রে আমরা এই সামান্তরিক, রম্বস এবং আয়তের যে বিপরীত বাহুর দৈর্ঘ্য এই দৈর্ঘ্যগুলো শুধু কতে লিখব। খতে লিখব বিপরীত কোণগুলো এবং গতে লিখব কর্ণদ্বয়ের ছেদবিন্দু সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা, যে অংশটুকু সেই অংশটুকু গতে লিখব এবং ঘতে রম্বসের বেলায় কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে উৎপন্ন কোণগুলো পরিমাপ করে দেখো তারা লম্বভাবে ছেদ করেছে কিনা, এই অংশটুকু শুধু আমরা ঘতে আলাদা করে লিখব। তাহলে আমাদের এই কাজ 1, অনুমান করে একটি সামান্তরিক, একটি রম্বস এবং একটি আয়তের আঁকো, যে প্রশ্নগুলো আমাদের আছে এই প্রশ্নের অ্যান্সারগুলো আমাদের হয়ে যাবে। তো আশা করি আমরা এটা করতে পারবো। আর সামান্তরিক, রম্বস, আয়ত আমরা এমন ভাবে এঁকেছি এবং এমন ভাবে এটাকে বর্ণনা দিয়েছি, আমরা এটা খুব সহজেই একটা করলে আরেকটা খুব সহজেই করতে পারবো। এরপরে আমরা অনুশীলনী 6.2 যাব। 1 নাম্বার, শূন্যস্থান পূরণ করো। ক, 1 ক, সমকোণের পরিমাপ। আমরা জানি সমকোণের পরিমাপ 90 ডিগ্রি। খ নাম্বার, সূক্ষ্মকোণের পরিমাপ সমকোণের পরিমাণ অপেক্ষা। গ নাম্বার, স্থূলকোণের পরিমাপ সমকোণের পরিমাণ অপেক্ষা বেশি। খ, সমকোণী ত্রিভুজের একটি কোণ ড্যাশ এবং অপর দুইটি কোণ ড্যাশ। সমকোণী ত্রিভুজের আমরা জানি একটি কোণ অবশ্যই কি হবে? সমকোণ হবে। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুইটি কোণ কি হবে? সূক্ষ্মকোণ হবে। ও নাম্বার, ড্যাশ ত্রিভুজের ড্যাশ স্থূলকোণ এবং ড্যাশ সূক্ষ্মকোণ থাকে। কোন ত্রিভুজের ড্যাশ স্থূলকোণ এবং ড্যাশ সূক্ষ্মকোণ থাকে? স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং দুইটি সূক্ষ্মকোণ থাকে। 6 নাম্বার, যে ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাপ ড্যাশ থেকে কম সেটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাপ 90 ডিগ্রি থেকে কম সেটি কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপরে 121 পৃষ্ঠায় যাব। 2 নাম্বার, ইউক্লিড কোন দেশের পণ্ডিত ছিলেন? ইউক্লিড গ্রিস দেশের পণ্ডিত ছিলেন। তাহলে 2 এর গ, জ্যামিতি প্রতিপাদ্যের ওপর লিখিত ইউক্লিডের বইটির নাম কি? তার লেখা বইটির নাম হলো এলিমেন্টস। খ্রিস্টপূর্ব কত অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড তার এলিমেন্টস পুস্তকে জ্যামিতিক পরিমাপ পদ্ধতির সংজ্ঞা ও প্রক্রিয়া সমূহ লিপিবদ্ধ করেন? খ্রিস্টপূর্ব কত অব্দে? খ্রিস্টপূর্ব 300 অব্দে। এরপরে 5 নাম্বার, নিচে কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হলো, কোণগুলো আঁকো। 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 85 ডিগ্রি, 120 ডিগ্রি, 135 ডিগ্রি, 160 ডিগ্রি। তো এ সম্পর্কে পূর্বে আমাদের ভিডিওটা দেওয়া আছে, সেটা দেখে আমরা এই 5 নাম্বারটা সলভ করে নেব। এরপরে 6 নাম্বার, অনুমান করে একটি সূক্ষ্মকোণী, একটি স্থূলকোণী ও একটি সমকোণী ত্রিভুজ আঁকো। তো এই সম্পর্কিত আমাদের ভিডিও দেওয়া আছে, সেটা দেখে আমরা এই 6 নাম্বারটা সলভ করে নেব। এরপরে 7 নাম্বারে যাব। নিচে কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হলো, প্রত্যেক ক্ষেত্রে পূরক কোণের পরিমাপ উল্লেখ করো এবং পূরক কোণটি আঁকো। 7 এর ক, ক নাম্বার কোণের পরিমাপ দেওয়া আছে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি কোণের পূরক কোণটি আমরা আগে বের করে নিব। তো 60 ডিগ্রি কোণের পূরক কোণের পরিমাপ 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল 30 ডিগ্রি। তো 90 ডিগ্রি থেকে কেন 60 ডিগ্রি বিয়োগ করা হলো? আমরা জানি দুইটি কোণের পরিমাপের যোগফল 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। দুইটি কোণের পরিমাপ যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। 60 আর 30 যোগ করলে কি হবে? আমাদের 90 ডিগ্রি হবে। এখন আমরা এই 30 ডিগ্রির একটা পূরক কোণের চিত্র আমরা এখানে এঁকে নেব। তো
তো চিত্রটি আঁকা আমাদের শেষ। এখন আমরা এর বর্ণনায় যাব। আমরা যে কোনো একটি রশ্মি বিসি নিয়েছি। এই বিসি রশ্মিটাকে চাঁদার ডান দিক থেকে 0 ডিগ্রি বরাবর মিলিয়ে নিয়ে এবং বিসি রশ্মির বি বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিয়ে 30 ডিগ্রি বরাবর একটা বিন্দু দিয়েছি এবং এ বি যোগ করে দিয়েছি। তাহলে এ বি সি কোণের পরিমাণটাই হলো কি, এ বি সি কোণের পরিমাণটাই হলো কত, 30 ডিগ্রি। বিসি রশ্মিটাকে আমরা ডান দিক থেকে 0 ডিগ্রি বরাবর 0 ডিগ্রি বরাবর ডান দিক থেকে 0 ডিগ্রি বরাবর মিলিয়ে নিয়েছি এবং বিসি রশ্মির বি বিন্দুতে চাঁদার যে কেন্দ্রবিন্দু আমরা দেখতে পাচ্ছি এখানে, এই কেন্দ্রবিন্দুতে মিলিয়ে নিয়ে 30 ডিগ্রি বরাবর যে দাগটা আছে এই দাগ বরাবর একটা বিন্দু দিয়েছি এবং এই বিন্দু বরাবর এ বি রশ্মি আমরা যোগ করে দিয়েছি। তাহলে এ বি সি কোণটাই আমাদের হয়েছে কত, 30 ডিগ্রি। তাহলে এর বর্ণনাটা আমরা এভাবে লিখতে পারি, যে কোনো রশ্মি বিসি নেই, বিসি রশ্মিটাকে চাঁদার ডান দিক থেকে 0 ডিগ্রি বরাবর মিলিয়ে নিয়ে এবং বিসি রশ্মির বি বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিয়ে 30 ডিগ্রি বরাবর একটা বিন্দু নেই বা দিই, বিন্দু নেই। এখন এ বি যোগ করি, তাহলে এ বি সি কোণ সমান কত হবে, 30 ডিগ্রি। এরপরে আমরা খ নাম্বারে যাব। 45 ডিগ্রি কোণের পূরক কোণের পরিমাপ বের করব এবং এর চিত্র আঁকাবো। তো একইভাবে আমরা এটা বের করতে পারি। 45 ডিগ্রি কোণের পূরক কোণের পরিমাপ 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণের পূরক কোণটার চিত্র আমরা এখন এঁকে নেব। তো 45 ডিগ্রি কোণের পূরক কোণের পরিমাপও কি হবে, 45 ডিগ্রি, কারণ 45 প্লাস কত হবে, 90 ডিগ্রি। তো বর্ণনাটা আমরা একইভাবে লিখে ফেলবো। যে কোনো রশ্মি বিসি নেই, বিসি রশ্মিকে চাঁদার ডান দিক থেকে 0 ডিগ্রি বরাবর মিলিয়ে নিয়ে এবং বিসি রশ্মির বি বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিয়ে আবার একটু বিন্দু নেই। এখন এ বি যোগ করি, তাহলে এ বি সি কোণ সমান 45 ডিগ্রি। এরপরে গ 72 কোণের পূরক কোণের পরিমাপ আমাদের বের করতে হবে। তো একইভাবে আমরা এই কোণগুলোর পরিমাপগুলো বের করতে পারি। 72 কোণের পূরক কোণের পরিমাপ হচ্ছে হলো 18 ডিগ্রি। তো আমরা এখন এই 18 ডিগ্রি কোণের পূরক কোণের চিত্রটা এঁকে নেব। তো 18 ডিগ্রি পূরক কোণের চিত্রটা আমরা এঁকে নিয়েছি। একইভাবে আমরা বর্ণনাটা লিখে ফেলবো। যে কোনো রশ্মি বিসি নেই, বিসি রশ্মিকে এখন এ বি যোগ করি, তাহলে এ বি সি সমান 18 ডিগ্রি। এখানে 45 ডিগ্রি হবে। এরপরে ঘ নাম্বার 25 ডিগ্রির পূরক কোণের পরিমাপটা আমাদের বের করতে হবে এবং চিত্রটা এঁকে এবং এর বর্ণনাটা দিতে হবে। 25 ডিগ্রি কোণের পূরক কোণের পরিমাপ 90 ডিগ্রি ইকুয়াল 25 ডিগ্রি ইকুয়াল 65 ডিগ্রি। চিত্রটা এখন আমরা এঁকে ফেলবো। তো চিত্রটি আঁকা আমাদের শেষ। এ বি সি কোণ সমান 65 ডিগ্রি। 25 ডিগ্রি কোণের পূরক কোণের পরিমাপ হলো 65 ডিগ্রি। তো যে কোনো রশ্মি বিসি নেই, বিসি রশ্মিকে চাঁদার ডান দিক থেকে মিলিয়ে নিয়ে এবং বিসি রশ্মির বি বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিয়ে 65 ডিগ্রি বরাবর একটি বিন্দু নেই। এখন এ বি যোগ করি, তাহলে এ বি সি কোণ সমান 65 ডিগ্রি। এরপরে ও নাম্বার 50 ডিগ্রি কোণের পূরক কোণের পরিমাপ 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি ইকুয়াল 40 ডিগ্রি। চিত্রটা এখন আমরা এঁকে নেব। এখন এর বর্ণনাটা আমরা লিখে ফেলবো। যে কোনো রশ্মি বিসি নেই, বিসি রশ্মিকে চাঁদার ডান দিক থেকে 0 ডিগ্রি বরাবর মিলিয়ে নিয়ে বিসি রশ্মির বি বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু মিলিয়ে নিয়ে 40 ডিগ্রি বরাবর বিন্দু নেই। এখন এ বি যোগ করি, এ বি সি কোণ সমান 40 ডিগ্রি। এরপরে 8 নাম্বার, নিচে কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হলো। প্রত্যেক ক্ষেত্রে একই চিত্রে প্রদত্ত কোণ এর সম্পূরক কোণ ও বিপরীত কোণ আঁকো এবং এদের পরিমাপ উল্লেখ করো। চিত্রে সম্পূরক কোণের বিপরীত কোণটিও চিহ্নিত করো। 8 ক 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। তো যেভাবে আমরা পূরক কোণের পরিমাণটা বের করছি, পূরক কোণটা আমাদের দুইটি কোণের সমষ্টি কত, 90 ডিগ্রি, আর সম্পূরক কোণ দুইটি কোণের সমষ্টি কত হবে,
180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে আমরা 45 ডিগ্রি বিয়োগ করলেই আমরা সম্পূরক কোণের পরিমাণটা পেয়ে যাব। তাহলে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল 135 ডিগ্রি। এখন এর একটা চিত্র আমরা এঁকে নেব, তারপরে এর বর্ণনায় যাব। তো চিত্রটি আঁকা আমাদের শেষ। তো চিত্র অনুযায়ী আমরা বর্ণনাটা লিখে ফেলবো। চিত্র থেকে আমরা আগে এটা বর্ণনাটা বোঝার চেষ্টা করব, দেন আমরা খাতায় এটা লিখে ফেলবো। প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি বিসি নেই। যে কোনো একটি রশ্মি, এই যে বিসি রশ্মিটা, এটা আমরা প্রথমে নেব। যে কোনো একটি রশ্মি বিসি নেই। বিসি রশ্মির মধ্যবিন্দু ও নির্ণয় করি। বিসি রশ্মির মধ্যবিন্দু ও নির্ণয় করি। এই ওটা আমরা কিভাবে নির্ণয় করব? এটা আমরা স্কেলে যদি করি তাহলে এটা আমরা স্কেলে একটা মাপ নিয়ে, যেমন আমি এই মাপটা নিয়েছি যে 4 সেন্টিমিটার, তো 4-এর অর্ধেক হলো 2, তো 2 সেন্টিমিটারে আমি একটা বিন্দু দিয়েছি, যেটাকে বিসির মধ্যবিন্দু ও নির্ণয় করে নিয়েছি। তো কম্পাসের সাহায্যে আমরা যখন এর মধ্যবিন্দু নির্ণয় করব তখন কিভাবে করব? তো কম্পাসের সাহায্যে যখন আমরা এর মধ্যবিন্দু নির্ণয় করব তখন বি বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। এর উভয় পাশে একই ব্যাসার্ধে উভয় পাশে একটি করে বৃত্তচাপ আঁকবো এবং সি বিন্দুতে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি করে উভয় পাশে 2টি বৃত্তচাপ আঁকবো। এখন স্কেল দিয়ে বরাবর করে আমরা এই বিসি রশ্মির মধ্যবিন্দু নির্ণয় করে ফেলবো। তো এটা আমরা এখন মুছে দিব। তো মধ্যবিন্দু নির্ণয় হয়ে গেল আমাদের। বিসি রশ্মির মধ্যবিন্দু ও নির্ণয় করি। এখন এই ও বিন্দুতে 45 ডিগ্রি কোণ বরাবর, যেহেতু আমাদের দেওয়া আছে 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, তাহলে এই 45 ডিগ্রি কোণ বরাবর উপরে এবং নিচে চাঁদার সাহায্যে কি করব? উভয় পাশে এ ও ডি বরাবর 2টি বিন্দু নেব। চাঁদার সাহায্যে 45 ডিগ্রি বরাবর, এই যে 45 ডিগ্রি বরাবর উভয় পাশে কি করব? এ ও ডি বরাবর 2টি বিন্দু নিব এবং এ ও ও এ ও এবং ও ডি যোগ করব। তাহলে সি ও এ কোণ ইকুয়াল কত হবে? 45 ডিগ্রি। এখন এই সি ও এ কোণ ও এ ও বি কোণ পরস্পর কি হবে? সম্পূরক কোণ হবে। সি ও এ কোণ ও এ ও বি কোণ, এই কোণ আর এই কোণটা পরস্পর কি হবে? সম্পূরক কোণ। আর আমরা জানি সম্পূরক কোণের পরিমাণ 180 ডিগ্রি। এখন সি ও এ কোণ, তার মানে এই কোণের বিপরীত কোণটা কত? এই কোণের বিপরীত কোণটাও 45 ডিগ্রি। তাহলে সেই কোণটা কি হবে? বি ও ডি কোণ। তাহলে সি ও এ কোণের বিপরীত কোণ বি ও ডি কোণ ইকুয়াল 45 ডিগ্রি এবং এ ও বি কোণ, তার মানে এই কোণটা, এই কোণ এর বিপরীত কোণ হচ্ছে সি ও ডি কোণ। এ ও বি কোণ, এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণ সি ও ডি কোণ ইকুয়াল 135 ডিগ্রি। তো এইভাবে আমরা বর্ণনাটা এখন লিখে ফেলবো। যে কোনো রশ্মি বিসি নেই, যে কোনো রশ্মি বিসি নেই। বিসি রশ্মির মধ্যবিন্দু ও নির্ণয় করি। এখন এই ও বিন্দুতে 45 ডিগ্রি কোণ বরাবর উপরে এবং নিচে এ ও ডি 2টি কি নেই? বিন্দু নেই। এ ও এবং ও ডি যোগ করি। তাহলে সি ও এ কোণ ইকুয়াল 45 ডিগ্রি। সি ও এ ও এ ও বি পরস্পর পরস্পর সম্পূরক কোণ। এখন সি ও এ এই কোণের বিপরীত কোণ বি ও ডি কোণ, এ ও বি এই কোণের বিপরীত সি ও ডি কোণ। এরপরে খ নাম্বার 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল 60 ডিগ্রি। তো 120 আর এই 60 যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে কি হবে? একটা সম্পূরক কোণ হবে। তো এখন
এর চিত্রটা আমরা এঁকে ফেলবো। তো চিত্রটি আঁকা আমাদের শেষ। ক এর মতো করে একইভাবে আমরা এর বর্ণনাটা লিখে ফেলবো এবং ক এর মতো করে একইভাবে আমরা এটা এঁকে ফেলবো। শুধু আমাদের কোণের পার্থক্যটা হবে, বাকিগুলো সব সেম থাকবে। যে কোনো রশ্মি বিসি নেই, বিসি রশ্মির মধ্যবিন্দু ও নির্ণয় করি। ও বিন্দুতে 120 ডিগ্রি, এই ও বিন্দুতে 120 ডিগ্রি কোণ বরাবর উপরে এবং নিচে এ ও ডি দুইটি বিন্দু নিই। এ ও এবং ও ডি যোগ করি। তাহলে সি ও এ কোণ, তার মানে এই কোণটা সি ও এ কোণ ইকুয়াল 120 ডিগ্রি হবে। তাহলে সি ও এ এই কোণ ও এ ও বি কোণ, এই কোণ দুইটি কি হবে? পরস্পর সম্পূরক কোণ হবে। এখন সি ও এ কোণ এর বিপরীত কোণ সি ও এ এই কোণের বিপরীত কোণ বি ও ডি কোণ এ ও বি এই কোণের বিপরীত সি ও ডি কোণ, এই কোণের বিপরীত সি ও ডি কোণ ইকুয়াল 60 ডিগ্রি। এরপরে গ নাম্বার 72 ডিগ্রি। এরপরে গ নাম্বার, তো 72 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। এখন এই আঙ্গিকে আমরা এই কোণগুলো এঁকে নেব। তো চিত্রটি আঁকা আমাদের শেষ। এখন পূর্বের মতো করে একইভাবে আমরা এর বর্ণনাটা চিত্র অনুযায়ী লিখে ফেলবো। তো যে কোনো রশ্মি আমরা বিসি নেই, বিসি রশ্মির মধ্যবিন্দু আমরা ও নির্ণয় করি। এখন এই ও বিন্দুতে এই 72 ডিগ্রি কোণ বরাবর চাঁদার সাহায্যে ওপরে এবং নিচে, উপরে হচ্ছে এ এবং নিচে হচ্ছে ডি বরাবর দুইটি বিন্দু নেই। এ ও এবং ও ডি যোগ করি। তাহলে সি ও এ কোণ, সি ও এ কোণ 72 ডিগ্রি, কোণ সি ও এ ও কোণ এ ও বি, এ ও বি তার মানে এই কোণ সি ও এ ও কোণ এ ও বি পরস্পর, এই কোণ দুইটি কি হবে? পরস্পর সম্পূরক কোণ। এখন সি ও এ এর এই কোণের সি ও এ এই কোণের বিপরীত কোণ কোনটা হবে? বি ও ডি কোণ, এই কোণের বিপরীত কোণ এই কোণ। 110 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। তো এখন এর চিত্রটা আমরা এখানে এঁকে ফেলবো। তো চিত্রটি আমরা এঁকে নিয়েছি। এখন আমরা চিত্রের মতো করে পূর্বের মতোই এর বর্ণনা লিখে ফেলবো। যে কোনো রশ্মি বিসি নেই, বিসি রশ্মির মধ্যবিন্দু ও নির্ণয় করি। ও বিন্দুতে 110 ডিগ্রি কোণ বরাবর উপরে ও নিচে এ ও ডি দুইটি বিন্দু নেই। এ ও ও ডি যোগ করি। তাহলে সি ও সি ও এ কোণ সমান 110 ডিগ্রি। কোণ সি ও এ ও এ ও বি এই কোণ আর এই কোণ পরস্পর সম্পূরক কোণ। এখন সি ও এ বিপ্রতীপ, এই কোণের বিপ্রতীপ বি ও ডি এবং এ ও বি এই কোণের বিপ্রতীপ সি ও ডি, সি ও ডি ইকুয়াল 70 ডিগ্রি বা এ ও বি ইকুয়ালও 70 ডিগ্রি। এরপরে ও নম্বর 85 ডিগ্রির সম্পূরক কোণ 95 ডিগ্রি। তো এর চিত্র এখন আমরা এঁকে নিব। তো চিত্রটি আমরা এঁকে নিয়েছি। 85 ডিগ্রি কোণ, 85 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 95 ডিগ্রি এবং 85 ডিগ্রির বিপরীত কোণ 85 ডিগ্রি এবং সম্পূরক কোণের বিপরীত কোণেও 95 ডিগ্রি। এখন এর বর্ণনাটা আমরা লিখে ফেলবো। তো যে কোনো রশ্মি বিসি নেই, বিসি রশ্মির মধ্যবিন্দু ও নির্ণয় করি। এখন ও বিন্দুতে 85 ডিগ্রি কোণ বরাবর উপরে এবং নিচে এ ও ডি দুইটি বিন্দু নিই। এ ও ও ডি যোগ করি। সি ও এ কোণ ইকুয়াল 85 ডিগ্রি। সি ও এ কোণ ও এ ও বি কোণ, এই কোণ আর এই কোণ পরস্পর কি হবে? সম্পূরক কোণ। এখন সি ও এ এর বিপরীত, এই কোণের বিপরীত এই কোণ বি ও ডি কোণ এবং এ ও বি এর বিপরীত সি ও ডি কোণ ইকুয়াল সি ও ডি কোণ ইকুয়াল 95 ডিগ্রি। এরপরে 9 নম্বর, তো একটি চিত্র দেওয়া আছে। চিত্রে
এ ও বি কোণ ইকুয়াল 90 ডিগ্রি। তো নিচের চিত্র অনুযায়ী কোনটি সঠিক? ক, খ, গ না খ? বই থেকে আমরা চিত্রটা একটু দেখে নিব। 9 নাম্বার, এই চিত্রে এ ও বি এ ও বি এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা যদি 1 নাম্বার দেখি, এ ও সি কোণ, এই কোণ যোগ বি ও সি কোণ, এই কোণ যোগ এই কোণ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তাহলে 1 নাম্বার কি আছে আমাদের? রাইট আছে। এরপরে 2 নাম্বারে কি দেওয়া আছে? এ ও সি কোণ, এই কোণ যোগ বি ও সি কোণ, এই কোণ যোগ এই কোণ সমান কত দেওয়া আছে? এ ও বি কোণ। এ ও বি কোণ মানে কত? 90 ডিগ্রি। এ ও বি কোণ, এই কোণ যোগ এই কোণ, তাহলে এই দুইটা কোণকে আমরা কোন কোণ বলতে পারি? এ ও বি কোণ। এ ও বি কোণ, তার মানে এই যে কোণটা, এটা আমাদের ঠিক আছে। এখন 3 নাম্বার, এ ও সি কোণ, এই কোণ এ ও সি কোণ ও বি ও সি কোণ, এই কোণ আর এই কোণ পরস্পর কি? সম্পূরক কোণ। তো আমরা জানি সম্পূরক কোণ হতে হলে কত ডিগ্রি হতে হবে? 180 ডিগ্রি, 180 ডিগ্রি বা 180 ডিগ্রি হতে হবে। তাহলে এই কোণের পরিমাণটা আমাদের দেওয়া আছে, এ ও বি কোণ, এ ও বি কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এটা কি হবে? এটা ভুল আছে। তো সেই ক্ষেত্রে অ্যান্সারটা আমাদের ক নাম্বারে 1 ও 2, এটাই আমাদের অ্যান্সার। এরপরে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা আমরা আগে দেখে নিব। এই চিত্রের আলোকে আমাদের 10, 11 এবং 12 প্রশ্নের উত্তর দিতে হবে। তো 10 নম্বর প্রশ্নে এডিসি কোণ ইকুয়াল কত? তো আমরা দেখতে পাচ্ছি এডিসি কোণ এটা কি আছে? সমকোণে আছে। তাহলে এক সমকোণ সমান আমরা জানি 90 ডিগ্রি। এবিডি কোণ এর পূরক কোণ, এ বি ডি কোণ এই কোণের পূরক কোণ বিএডি কোণ। আর 13 নাম্বার, সরল রৈখিক কোণ নিচের কোণটি? তো সরল রেখা আমরা জানি, সরল রেখা কোণটি আছে? সরল রৈখিক কোণ। তো সরল রৈখিক কোণ আমাদের বিডিসি কোণ, বিডিসি কোণ। এরপরে 13 নাম্বার, রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই, নির্দিষ্ট প্রস্থ নেই। তো নিচের কোণটি ঠিক হবে? তো সেই ক্ষেত্রে আমাদের 13 অ্যান্সার হবে ঘ, 1, 2 ও 3। এরপরে 14 নাম্বার, কয়েকটি সমকোণী ত্রিভুজ আঁকো, প্রতি ক্ষেত্রে সমকোণ ছাড়া দুইটি কোণ মাপো এবং এদের পরিমাপের যোগফল নির্ণয় করো। প্রতি ক্ষেত্রে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? তো প্রথমে আমরা কয়েকটি সমকোণী ত্রিভুজ এঁকে নিব, তারপরে এর বর্ণনায় যাব। তো কয়েকটি সমকোণী ত্রিভুজের চিত্র আমরা এখানে এঁকে নিয়েছি। এখানে এই সমকোণী ত্রিভুজগুলোতে শুধুমাত্র সমকোণ ছাড়া বাকি যে কোণ, দুইটি কোণগুলো, এই দুইটি কোণগুলো একটি সমকোণী ত্রিভুজ থেকে অন্যটি আলাদা। তো এক এক মাপ নেওয়ার কারণে আমাদের এই কোণগুলো ডিফারেন্টটা হয়েছে। এখন আমরা এদের বর্ণনায় যাব। মনে করি এবিসি এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমান 90 ডিগ্রি। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে ডিইএফ সমকোণী ত্রিভুজের এই কোণ সমান 90 ডিগ্রি। একইভাবে জিএইচ কে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের আমরা দেখতে পাচ্ছি যে এইচ কোণ, একইভাবে জিএইচ কে সমকোণী ত্রিভুজের এইচ কোণও আমাদের 90 ডিগ্রি হবে। মনে করি এবিসি সমকোণী ত্রিভুজে, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, আমরা যদি এটাকে এভাবে লিখি, ডিইএফ একটা সমকোণী ত্রিভুজ, ডিইএফ ও জিএইচ কে সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমান ডিইএফ সমকোণী ত্রিভুজের ই কোণ, বি কোণ সমান ই কোণ সমান জিএইচ কে সমকোণী ত্রিভুজের ই কোণ সমান কোন কোণটা হবে? এইচ কোণ ইকুয়াল কত? 90 ডিগ্রি। আমরা জানি সমকোণ মানেই 90 ডিগ্রি। এখন এটা একটা সমকোণী ত্রিভুজ এবিসি, এটাকে যদি আমরা ত্রিভুজ ধরে করি, যে ত্রিভুজ এবিসি এর সি বিন্দুতে চাঁদার যদি আমরা কেন্দ্রবিন্দু স্থাপন করি, তাহলে এই কোণের মাপটা আমরা বা পরিমাপটা কত পাবো? এই কোণের পরিমাপটা পাবো আমরা 50 ডিগ্রি। তাহলে সি বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু ধরে সি কোণের মাপটা যদি আমরা পরিমাপটা যদি 50 ডিগ্রি পাই, তাহলে আলটিমেটলি আমরা এই কোণের পরিমাপটা কত পাবো? 40 ডিগ্রি। কারণ 50 আর 40 90 ডিগ্রি হয়। আর আমরা জানি যে
ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটি সমকোণী ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে একটি কোণ যদি সমকোণ ছাড়াই একটি কোণ যদি আমরা 50 ডিগ্রি পাই, তাহলে এই কোণটা আমাদের অন্য কোণটা আমাদের কত ডিগ্রি হবে? 40 ডিগ্রি। কারণ 50 আর 40 যোগ করলে আমাদের 90 ডিগ্রি হবে, আর 90 যোগ করলে আমাদের কত হবে? 180 ডিগ্রি। এখন ত্রিভুজ এবিসি এ সি বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করে পাই সি কোণ, তাহলে এ সি বি কোণ, এ সি বি কোণ সমান আমাদের কত? 50 ডিগ্রি। একইভাবে এই এ কোণের পরিমাপটা আমাদের কত হবে? তাহলে সি এ বি কোণ ইকুয়াল 40 ডিগ্রি। অতএব এ বি সি ত্রিভুজের 3 কোণের সমষ্টি, এবিসি ত্রিভুজের এ বি সি কোণ, এ বি সি কোণ তার মানে বি কোণ 90 ডিগ্রি, এ সি বি কোণ যোগ সি এ বি কোণ। তো এ বি সি কোণটা আমাদের এখানে দেওয়া নাই, আমরা জানি এ বি সি কোণ ইকুয়াল 90 ডিগ্রি। তো এখানে আমরা নোট করে দিব এ বি সি কোণ ইকুয়াল 90 ডিগ্রি, আর এ সি বি কোণ আমাদের 50 ডিগ্রি এবং সি এ বি কোণ আমাদের 40 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, তো টোটাল করলে হবে আমাদের 180 ডিগ্রি। আবার ত্রিভুজ ডিইএফ এ এফ বিন্দুতে যদি আমরা চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি, তাহলে আমরা পাবো এফ বিন্দুতে 55 ডিগ্রি, এবং 180 থেকে যদি 55 আমরা মাইনাস করি, তাহলে আমরা ডি বিন্দুতে পাবো হলো 35 ডিগ্রি। আবার আবার ত্রিভুজ ডিইএফ এর এফ বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করে পাই ত্রিভুজ ডিইএফ এর এফ বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু যদি স্থাপন করি, তাহলে ডি এফ ই কোণ, এই কোণের পরিমাণটা আমাদের কত? 55 ডিগ্রি। একইভাবে এফ ডি ই কোণ তার মানে ডি কোণ, এই কোণের পরিমাপটা আমাদের 35 ডিগ্রি। 55 আর 35 যোগ করলে আমাদের হবে কত? 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি, 55 ডিগ্রি। একইভাবে এফ ডি ই কোণ ইকুয়াল 35 ডিগ্রি। এখন ত্রিভুজের 3 কোণের সমষ্টি ডিএফ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি ডিই এফ কোণ প্লাস ডিএফ ই কোণ প্লাস এফ ডি ই কোণ ইকুয়াল একইভাবে 90 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি। এখানে আমরা নোট করে দেব ডি ই এফ ইকুয়াল 90 ডিগ্রি। তিনটে যোগ করলে আমাদের হবে 180 ডিগ্রি। আবার একইভাবে জিএইচ কে, ত্রিভুজ জিএইচ কে এর কে বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করে পাই 53 ডিগ্রি, এবং জি বিন্দুতে পাবো হলো 37 ডিগ্রি। তো এই 3 কোণের সমষ্টি আমাদের হবে কত? 180 ডিগ্রি। কে বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করে পাই ইকুয়াল 53 ডিগ্রি। ওইভাবে কে জি এইচ সমান 37 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি ইকুয়াল জি এইচ কে প্লাস জি কে এইচ প্লাস কে জি এইচ ইকুয়াল 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি প্লাস 37 ডিগ্রি। জি এইচ কে ইকুয়াল এখানে নোট করে দিব 90 ডিগ্রি। টোটাল করলে আমাদের হবে 180 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের প্রতি ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি। এরপরে 15 নাম্বার, একটি চতুর্ভুজ আঁকো, এর বাহু 4টির এবং কর্ণ 2টির দৈর্ঘ্য মাপো এবং চতুর্ভুজটির কোণ 4টি মেপে তাদের পরিমাপের যোগফল নির্ণয় করো। তো এটা আমরা পূর্বের যে চতুর্ভুজ আমরা অ্যান্সারটা করেছি বা চতুর্ভুজটা আমরা যে এঁকেছি এর বর্ণনা দিয়েছি, সেইভাবে একইভাবে আমরা এটা করে ফেলবো। এরপরে 16 নাম্বার, অনুমান করে 2টি চতুর্ভুজ আঁকো যাদের কোনো 2টির বাহুর দৈর্ঘ্যই সমান নয়। ক, প্রতি ক্ষেত্রে বাহু 4টি এবং কর্ণ 2টির দৈর্ঘ্য মাপো এবং খাতায় লেখো। খ, কোণ 4টি পরিমাপ করে এবং খাতায় লেখো কোণ 4টি পরিমাপের যোগফল উভয় ক্ষেত্রে একই হয় কিনা বলো। তো 15 মতো করে আমরা 16 করব। তো এই ক্ষেত্রে আমাদের 2টি চতুর্ভুজ আঁকতে হবে এবং 2টি চতুর্ভুজটা যেন একই রকম না হয় সেভাবে আমাদের মাপটা নিতে হবে। কতে শুধু বাহু চতুর্ভুজ 2টির বাহুটির মাপ এবং কর্ণটির মাপ লিখতে হবে, এবং খতে
যে আমাদের কোণগুলো থাকবে, সেই কোণগুলোর পরিমাপ আমাদের লিখতে হবে এবং পরিমাপের যোগফল বের করতে হবে এবং সেক্ষেত্রে একই হয় কিনা সেটা দেখতে হবে। তো আশা করি আমরা 15 এবং 16 এটা করতে পারবো। পূর্বের যে আমাদের চতুর্ভুজ আছে সেই নিয়মে একইভাবে আমরা এটা করে সেই আঙ্গিকে এটা আমরা করতে পারবো 15 এবং 16। আমরা এরপর 17 নম্বরে যাব। অনুমান করে একটি বর্গ আঁকো যার প্রতিবাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। ক প্রত্যেক কর্ণের দৈর্ঘ্য মাপো এবং খাতায় লেখো। তো পূর্বে আমাদের যে বর্গটা আমরা করেছি সে একইভাবে আমরা এই 17 কটা আমরা করে ফেলবো। খতে শুধু একটু ব্যতিক্রম দেওয়া আছে, আমরা শুধু এর খর অ্যান্সারটা করব। খতে বাহুগুলোর মধ্যবিন্দু চিহ্নিত করো। তো 8 সেন্টিমিটার বর্গের বাহু, আমরা জানি বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যই একই রকম। তো সেক্ষেত্রে আমাদের মধ্যবিন্দু হবে 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মধ্যবিন্দু কত হবে? 4 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার। এই মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে সংযুক্ত করতে হবে এবং চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ হবে সেটা আমাদের বের করতে হবে। এই চতুর্ভুজটি অবশ্যই একটা বর্গ হবে এবং এর বাহুর দৈর্ঘ্যগুলো মাপো এবং কোণগুলো পরিমাপ করো। তো এই ক্ষেত্রে আমরা শুধু 17 খটা আমরা করব। 17 খ। তো চিত্রগুলো যখন আমরা আঁকবো তখন আমরা একইভাবে চিত্রগুলো এঁকে নিয়ে তারপর এটা করব। যেহেতু আমরা শুধু খ করতেছি এই কারণে আমরা খয়ের চিত্রটা এখানে এঁকে এর বর্ণনাটা দিব। তো আমরা ইচ্ছা করলে আমরা খর জায়গাত করেও আমরা এর বর্ণনাটা ভাবে দিতে পারি, অথবা দুই চিত্রটা আমরা প্রথমে এঁকে এবং তার বর্ণনাটা আমরা ক খ অনুযায়ী লিখতে পারি। তো যেভাবে আমাদের সুবিধা হয় আমরা সেভাবেই করব। তো প্রথমে আমরা এই চিত্রটা এঁকে নিচ্ছি। তো চিত্রটি আমরা এঁকে নিয়েছি। এ বি সি ডি একটি বর্গ। এ বি সি টি বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। কারণ 8 সেন্টিমিটার মাপের একটা বর্গ আমাদের রাখতে হবে। এই 8 সেন্টিমিটারের অর্ধেক 4 সেন্টিমিটার। তো বিসি 4 সেন্টিমিটার, ডিসি 4 সেন্টিমিটার এবং এডি 4 সেন্টিমিটার এবং এবি 4 সেন্টিমিটার করে এদের মধ্যবিন্দু নির্ণয় করে আমরা নিয়েছি। ই বিন্দু নির্ণয় করে আমরা পেয়েছি ই বিন্দু, এফ বিন্দু, জি বিন্দু এবং এইচ। তো ই এফ, এফ জি, জি এইচ এবং এইচি রেখা আমরা কি করেছি? সংযুক্ত করেছি। এবং ই বিন্দুতে যে কোণটা হয়েছে এই কোণের পরিমাপটা আমরা পেয়েছি কত? 90 ডিগ্রি। এই বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করে ইএফ রেখাকে 0 ডিগ্রি বরাবর ধরে এবং ইএইচ রেখাটা আমাদের কত উপরে পড়েছে? 90 ডিগ্রি বরাবর। ইএইচ রেখা 90 ডিগ্রি বরাবর এবং ইএফ রেখা আমাদের 0 ডিগ্রি বরাবর হলে এই ই কোণের পরিমাপটা আমাদের হয়েছে কত? 90 ডিগ্রি। একইভাবে এফ বিন্দুতে আমরা পেয়েছি 90 ডিগ্রি, জি বিন্দুতে আমরা পেয়েছি 90 ডিগ্রি এবং এইচ বিন্দুতেও আমরা 90 ডিগ্রি পেয়েছি। এবং ইএফ রেখার দৈর্ঘ্য 5.6 সেন্টিমিটার। একইভাবে এফ জি, জিএইচ এবং এইচি রেখার দৈর্ঘ্য কত? 5.6 সেন্টিমিটার। এখন আমরা এর বর্ণনাটা এইভাবে লিখে ফেলবো। যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে যে অনুমান করে একটি বর্গ আঁকতে হবে যার প্রতি বাহুর দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। মনে করি এ বি সি ডি চতুর্ভুজটি একটি বর্গ। মনে করি এখানে এ বি সমান ডিসি, এ বি সমান ডিসি সমান বিসি সমান এডি সমান কত? 8 সেন্টিমিটার। এদের মধ্যবিন্দু 4 সেন্টিমিটার, যথাক্রমে ই, এফ, জি ও এইচ। ই, এফ, জি ও এইচ। এখন ইএফ, ইএফ, এফ জি, জিএইচ ও এইচ ই যোগ করি। তাহলে ইএফ, জিএইচ চতুর্ভুজটি একটি বর্গ উৎপন্ন। ইএফ, এফ জি, জিএইচ, এইচসি যদি আমরা যোগ করি তাহলে এই যে এই চতুর্ভুজটি কি হলো? আমাদের একটা বর্গ হলো। কারণ এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্যই কি? একই রকম, 5.6 সেন্টিমিটার। ইএফ জি এইচ বর্গের ইএফ সমান এফ জি সমান জি এইচ সমান এইচি সমান কত? 5.6 সেন্টিমিটার। এখন এই বর্গের ই বিন্দুতে চাঁদার কেন্দ্র বিন্দু স্থাপন করি যেন ইএফ রেখা 0 ডিগ্রি বরাবর। ই বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করলে এই ইএফ রেখা যেন 0 ডিগ্রি বরাবর পড়ে। তাহলে এইচ ই এফ সমান 90 ডিগ্রি হবে। একইভাবে ইএফ যদি 0 ডিগ্রি বরাবর হয় তাহলে এইচি রেখাটা
আমাদের 90 ডিগ্রি বরাবর হবে। তাহলে এইচ ই এফ, তাহলে এই কোণটার পরিমাণ আমাদের কত? 90 ডিগ্রি। তাহলে এইচ ই এফ কোণ সমান কত? 90 ডিগ্রি। তাহলে একইভাবে ই এফ জি ইকুয়াল এফ জি এইচ ইকুয়াল জি এইচ ই ইকুয়াল কত হবে? 90 ডিগ্রি হবে। একইভাবে ই এফ জি ই এফ জি এই কোণের পরিমাণ 90 ডিগ্রি এবং এফ জি এইচ এই কোণের পরিমাণ 90 ডিগ্রি এবং জি এইচ ই এই কোণের পরিমাণ 90 ডিগ্রি হবে। এরপরে 18 নাম্বার, অনুমান করে একটি সামান্তরিক আঁকো যার একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং পাশের একটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। এদের বিপরীত বাহু দুইটির দৈর্ঘ্য মাপো এবং প্রত্যেক জোড়া বিপরীত কোণের পরিমাপ নির্ণয় করো। সামান্তরিকটির কর্ণ দুইটি আঁকো, এদের ছেদবিন্দুতে কর্ণদ্বয়ের 4টি খণ্ডিতাংশের দৈর্ঘ্য মাপো। তাহলে আমরা পূর্বে যে সামান্তরিকটি এঁকেছি এবং এর বর্ণনা দিচ্ছি ঠিক একইভাবে আমাদের যে মাপটা দেওয়া আছে একটা বাহুর দৈর্ঘ্য আমরা অনুভূমিক যে মাপটা সেই মাপটা আমরা নেব 4 সেন্টিমিটার এবং আরেকটা মাপ আমরা নেব কত? 3 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটারের বিপরীত বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হবে এবং 3 সেন্টিমিটারের বিপরীত বাহুর দৈর্ঘ্য কত হবে? 3 সেন্টিমিটার হবে এবং এদের দুইটি কর্ণ হবে। কর্ণের মাপটা আমরা লিখব পূর্বের আমাদের যে সামান্তরিকটি করে দেওয়া আছে সে একইভাবে আমরা এর বর্ণনাটা দিব। এই ছেদ বিন্দুতে দুইটি যে আমাদের কর্ণ থাকবে এসি এবং বিডি, এই এসি বাহুর দৈর্ঘ্যটাকে আমাদের অর্ধেক করতে হবে এবং বিসি বাহুর দৈর্ঘ্যটাকে আমাদের অর্ধেক করে এই খণ্ডিতাংশের দৈর্ঘ্যগুলো আমাদের লিখতে হবে। তাহলে এই 4টি বাহুর দৈর্ঘ্য আমাদের আলাদা করে লিখে এও, ওসি, ওবি এবং ওডি এইরকম ভাবে 4টি খণ্ডিতাংশের দৈর্ঘ্য আমরা আলাদা করে এই দৈর্ঘ্যগুলো লিখে এটা আমরা সমাধান করে ফেলবো। তো আশা করি এটা আমরা করতে পারবো। এরপরে আমরা 19 নম্বরে যাব। তো 19 নম্বরে চিত্রটি দেওয়া আছে সেই চিত্রের মতো করে আমরা একটা চিত্র রেখে নিব। তো চিত্রের মতো করে আমরা একটা চিত্র এখানে এঁকে নিয়েছি। এখানে আমাদের দেওয়া আছে যে এবি সমান্তরাল, এই যে এবি সমান্তরাল এই রেখাটা সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি হবে এবং ইএফ, এই ই থেকে এফ পর্যন্ত এই ইএফ রেখাটা ইএফ সমান্তরাল কি হবে? জিএইচ। ক কারণ সহ পি কিউ আর এস চতুর্ভুজটির নাম লেখো। এই যে পি কিউ আর এস এই যে চতুর্ভুজটি, এই চতুর্ভুজটি কি টাইপের চতুর্ভুজ এটার কারণ সহ আমাদের এর নামটা লিখতে হবে। খ চিত্র থেকে 4টি কোণ নিয়ে এদের সম্পূরক কোণ একান্তর কোণ নির্ণয় করো। চিত্র থেকে 4টি কোণ নিয়ে এদের সম্পূরক কোণ ও একান্তর কোণ আমাদের নির্ণয় করতে হবে। গ প্রমাণ করো যে এ পি ই কোণ, এ পি ই কোণ এই কোণ ইকুয়াল এ পি ই কোণ, এ পি ই কোণ এই কোণ ইকুয়াল ডি আর এইচ কোণ, ডি আর এইচ কোণ। প্রমাণ করো যে এই কোণ সমান এই কোণ। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রথমে ক তো চিত্রের মতো করে আমরা একটা চিত্র এখানে এঁকে নিয়েছি। চিত্রে আমাদের দেওয়া আছে এবি সমান্তরাল সিডি, তো এবি সমান্তরাল সিডি এবং ইএফ সমান্তরাল জিএইচ। এখন 19 ক কারণ সহ পি কিউ আর এস, পি কিউ আর এস চতুর্ভুজটি, এই যে পি কিউ আর এস চতুর্ভুজটি যে উৎপন্ন হয়েছে এই চতুর্ভুজটির নাম কি এটা আমাদের কারণ সহ লিখতে হবে। তো ক চিত্রে এ বি সি ডি এবং ইএফ জিএইচ রেখা যথাক্রমে পি কিউ আর ও এস বিন্দুতে ছেদ করেছে। অতএব আমরা বলতে পারি পিএস, এই পিএস রেখা এই রেখা সমান্তরাল কিউআর, পিএস সমান্তরাল এবং পি কিউ এই বাহু বা এই রেখা সমান্তরাল এস আর। সুতরাং আমরা বলতে পারি পি কিউ আর এস চতুর্ভুজটি কি? একটি সামান্তরিক। এরপরে খ নাম্বার চিত্র থেকে 4টি কোণ নিয়ে এদের সম্পূরক কোণ একান্তর কোণ নির্ণয় করো। খ নাম্বার চিত্রে এ পি এফ এই কোণের সম্পূরক কোণ এ পি ই কোণ, এই কোণের সম্পূরক কোণ এই কোণ, তার মানে এ পি ই কোণ এবং এদের
একান্তর কোণ পি কিউ ডি, এদের একান্তর কোণ পি কিউ ডি এই কোণ। তারপরে এফ কিউ ডি এই কোণের সম্পূরক সি কিউ এফ এই কোণ, এবং একান্তর কিউ আর এস, আবার জি আর ডি এই কোণের সম্পূরক এইচ আর ডি এই কোণের সম্পূরক এই কোণ। তার মানে এই কোণ দ্বয়ের একান্তর কোণ আর এস এই কোণ, তার মানে এই কোণ জি এস বি এই কোণের সম্পূরক এই কোণ, তার মানে জি এস বি কোণ, এবং একান্তর এস আর সি কোণ, এই কোণ দ্বয়ের একান্তর কোণ এস আর সি কোণ, তার মানে এই কোণ। এরপরে গ নাম্বার, প্রমাণ করো যে এপিই কোণ ইকুয়াল ডি আর এইচ কোণ, এই কোণ ইকুয়াল এই কোণ সমান। তো যেহেতু এবি সমান্তরাল সিডি এবং ইএফ তাদের ছেদক, অতএব এপিই সমান সি কিউ ই কোণ। এবি সমান্তরাল সিডি এবং এই যে ইএফ, এবি সমান্তরাল সিডি এবং ইএফ তাদের ছেদক, অতএব এ পিই কোণ এই কোণ ইকুয়াল আমরা লিখতে পারি সি কিউ ই কোণ, এই কোণ সমান এই কোণ। আবার ইএফ সমান্তরাল জিএইচ এবং সিডি তাদের ছেদক, অতএব সি কিউ ই ইকুয়াল সি আর জি কোণ। ইএফ সমান্তরাল জিএইচ এবং সিডি তাদের ছেদক। এই চিত্রটা যদি আমরা একটু ঘুরিয়ে নিই, ইএফ সমান্তরাল জিএইচ এবং সিডি তাদের ছেদক, তাহলে সি কিউ ই কোণ এই কোণ সমান আমরা লিখতে পারি সি আর জি কোণ। তো এই কোণ সমান আমরা এই কোণ লিখতে পারি, বা সি কিউ ই কোণ এই কোণ সমান এই কোণ। তো সি কিউ ই কোণ এই কোণ সমান যদি সি আর জি এই কোণ সমান যদি আমাদের এই কোণটা হয়, তাহলে এপিই কোণ এই কোণ সমান সি আর জি কোণ এই কোণ সমান এই কোণ। আবার সি আর জি এ এই কোণের বিপরীত কোণ ডি আর এইচ কোণ, এই কোণের বিপরীত ডি আর এইচ কোণ, তার মানে এই কোণ। অতএব আমরা বলতে পারি যে এপিই কোণ এই কোণ সমান ডি আর এইচ কোণ, প্রমাণিত বা প্রুভড। এর বর্ণনাটা আমরা এখন লিখে ফেলবো। সুতরাং এপিই কোণ ইকুয়াল সি আর জি কোণ, আবার সি আর জি এর বিপরীত ডি আর এইচ কোণ, অতএব এপিই ইকুয়াল ডি আর এইচ, প্রুভড। বা এরপরে 20 নাম্বার, এবি ও সিডি রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ক উপরোক্ত তথ্যের ভিত্তিতে একটি চিত্র অঙ্কন করো। খ প্রমাণ করো যে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। গ এওসি কোণ ইকুয়াল 4x - 16 এবং বিওসি কোণ 2 * x + 20 হলে x এর মান কত? তো 20 ক এবং খ, কতে এর চিত্রটা হবে আমরা এর আগে যে জ্যামিতি অধ্যায় করেছি, জ্যামিতি অধ্যায়ের উপপাদ্য 2 এর মতো করে আমরা এই চিত্রটা অঙ্কন করব এবং খতে এর বর্ণনাটা লিখব। তাহলে আমাদের ক এবং খর অ্যান্সারটা হয়ে যাবে। শুধু গ এর কাজটা আমরা এখানে করব। গ, তো গ এর কাজটা করার জন্য তো আমরা এই চিত্রটা আগে অঙ্কন করে নিব। তো চিত্রটি আমরা এঁকে নিয়েছি। এবি ও সিডি রেখাদ্বয় পরস্পর যে ও বিন্দুতে ছেদ করবে, চিত্রটি কেমন হবে এই চিত্রটি আমরা এঁকে নিয়েছি। এবং খ এর বর্ণনাটা আমরা উপপাদ্য 2 এর মতো করে পূর্বের যে আমাদের ভিডিওটি আপলোড করা আছে সেই ভিডিওটিতে আমরা খ এর উত্তর উপপাদ্য 2 থেকে নিয়ে অ্যান্সারটা আমরা এখানে বসিয়ে দিব। এখন গ, তো প্রাপ্ত তথ্যের আলোকে x এর মান কত সেটাই আমাদের বের করতে হবে। দেওয়া আছে এওসি কোণ ইকুয়াল 4x - 16 এবং বিওসি কোণ ইকুয়াল 2 * x + 20। তাহলে শর্ত মতে এওসি কোণ যোগ বিওসি কোণ ইকুয়াল এ ও বি, আমরা লিখতে পারি এ ও সি কোণ এই কোণ যোগ
বি ও সি কোণ, এই কোণ যোগ এই কোণ আর এই কোণকে যোগ করলে আমরা এই এ ও বি কোণটা পাবো, এ ও বি কোণ। তাহলে এ ও সি কোণের মান আমাদের দেওয়া আছে, বা 4x - 16 প্লাস বি ও সি কোণের মান আমাদের দেওয়া আছে 2 × x + 20 ইকুয়াল এ ও বি কোণের মান। এ ও বি কোণ আমরা জানি, এ ও বি কোণ একটা সরল রেখা। তো এক সরল কোণ, এ ও বি কোণ কি এক সরল কোণ, আর আমরা জানি এক সরল কোণ সমান কত, 180 ডিগ্রি। এখানে আমরা নোট করে দিতে পারি এ ও বি ইকুয়াল এক সরল কোণ বা 180 ডিগ্রি, বা 4x - 16 প্লাস 2 × x, তাহলে 2x প্লাস প্লাস প্লাস, তাহলে 20 দোকানে কত 40 ইকুয়াল 180 ডিগ্রি, বা 4x আর 2x 6x। তো 40 থেকে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে আমাদের হবে প্লাস 24 ইকুয়াল 180 ডিগ্রি, বা 6x ইকুয়াল, তো 180 থেকে যদি এই 24টা যদি আমরা সাইড চেঞ্জ করি, এই পাশে নিয়ে আসি, প্লাস আছে মাইনাস হবে, তো 80 থেকে 24 বিয়োগ করলে আমাদের হবে 156, বা x ইকুয়াল 6টা যদি আমরা এখন এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি হবে, এটা গুণন অবস্থায় আছে, আমাদের ভাগ হবে। 6 দিয়ে যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে 6 26 কত হবে, 6 26 156। অতএব x এর মান আমাদের 26 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। তো এইভাবে খুব সহজে আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ বলে মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।